আসসালামু আলাইকুম প্রিয় এইচএসসি শিক্ষার্থীবৃন্দ। নেক্সট জেন ইনস্টিটিউটস এর পক্ষ অন্ধকার বাট খুব দ্রুতই সমস্যার সমাধান করা হচ্ছে। তোমরা ক্লাসে দলে দলে যুক্ত হয়ে পড়ো। আমরা ক্লাসটা শুরু করে দিব ইনশাল্লাহ। ওকে, ঠিক আছে। হোপফুলি এখন আবার আমাদেরকে দেখা যাচ্ছে। আমরা অপেক্ষা করছি, আমরা সাজেশন ক্লাস নিয়ে আসছি, বিশেষ করে যারা 26 ব্যাচের শিক্ষার্থীরা রয়েছে। কিছুদিন পরে তোমাদের টেস্ট পরীক্ষা, টেস্ট এক্সাম। সো এই টেস্ট এক্সামে যেন তোমরা ভালো একটা ফলাফল ক্যারি করতে পারো, ভালো একটা ফলাফল নিশ্চিত করতে পারো, সেই জন্যই কিন্তু আজকের এই সাজেশনাল ক্লাস। এবং তোমাদের অনুরোধ, তোমাদের রিকোয়েস্টের প্রেক্ষিতে কিন্তু আমরা এই ক্লাসটা নিয়ে হাজির হয়েছি। সো আমি চাইবো যত বেশি সংখ্যক শিক্ষার্থী আছো তোমরা ক্লাসে যুক্ত হয়ে যাও। সুবর্ণা যুক্ত হয়েছে আমাদের সাথে, ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, এই তো মরিয়ম ইসলাম আমাদের সাথে যুক্ত হয়ে গিয়েছে। আচ্ছা, তারপর হচ্ছে আক্তারিনা যুক্ত হয়ে গেছে। হ্যাঁ, তোমরা তোমাদের ফ্রেন্ডদের মেনশন করে দাও। আজকে একটা চমৎকার ফাইনাল সাজেশন দিয়ে দিব এইচএসসি এর জন্য, প্লাস তোমাদের সামনে যে টেস্ট পরীক্ষা সেটার জন্য। সো এইচএসসি এবং টেস্ট পরীক্ষা দুটাতেই কাজ হয়ে যাবে। তোমরা সবাই কেমন আছো? সুবর্ণা, তারপর মরিয়ম, আক্তারিনা কেমন আছো একটু জানিয়ে দাও ভাইকে। আর আমরা ক্লাসটা শুরু করে দিব। আমরা আরেকটু অপেক্ষা করছি, কারণ আমরা ফার্স্টেই সাজেশন দিয়ে শুরু করব। কোন টপিকগুলা পড়বা, ইম্পর্টেন্ট টপিকগুলা তোমাদেরকে ওইভাবে সাজিয়ে দেওয়া হবে। তার জন্য কিন্তু প্রয়োজন আমার বেশি সংখ্যক শিক্ষার্থী। যত বেশি সংখ্যক শিক্ষার্থী তোমরা ক্লাসটা আজকে দেখবা, তত বেশি সংখ্যক কিন্তু তোমরা উপকৃত হবা। ঠিক আছে? সো সবাই ক্লাসটা একটু শেয়ার করে দাও, ক্লাসটাতে একটা রিয়াকশন দিয়ে দাও। ঠিক আছে? ক্লাসে যারা জয়েন হয়েছে এখন পর্যন্ত ক্লাসে একটা রিয়াকশন দিয়ে দাও ভাইরা। আচ্ছা, অনেকেই যুক্ত হয়ে গেছে, নিলয় যুক্ত হয়েছে, তানহা যুক্ত হয়েছে, তারপর আমাদের অনেককে দেখতে পাচ্ছি, আবু সাইদ ভাইও যুক্ত হয়ে গেছে, ঐশী আপু, খায়রুল ভাই দেখছেন। আচ্ছা, অনেকেই, গ্রেট। ওকে, অনেকে আমাদের সাথে যুক্ত হয়ে গেছো। আলহামদুলিল্লাহ মরিয়ম, ভালো আছি আমি। সো সবাইকে একটু ক্লাসটা মেনশন করে দাও, সবার সাথে একটু ক্লাসটা শেয়ার করে দাও। আজকে আমরা এই সাজেশনটা তোমাদের সাথে শেয়ার করতে চাচ্ছি, খুব ইম্পর্টেন্ট। টেস্টের আগে কিভাবে গুছিয়ে আসলে প্রিপারেশনটা নিবা ওই বিষয়ে আসলে আলোচনা করা দরকার। ওকে, তো এই সাজেশনে আমরা চলে যাচ্ছি। সো সবাই যেন একসাথে এটা আমরা দেখতে পারি, এটা আমরা নিশ্চিত করি। সবাইকে আমরা একটু যুক্ত করি ক্লাসে। ওকে, সবাই মিলে আমরা আসলে ক্লাসটা করি। ওকে, ঠিক আছে। দেখো, আমরা যে সাজেশন সাজিয়েছি, চ্যাপ্টার ওয়াইজ সাজেশন তোমাদের জন্য সাজানো হয়েছে। দেখো, এই চ্যাপ্টার ওয়ানে হচ্ছে কি, খুব সহজ একটা চ্যাপ্টার। এখানে কিন্তু কোনো ধরনের কোনো ম্যাথমেটিক্যাল টার্ম নাই, কোনো কোডিং নাই, কিচ্ছু নাই, তাই না? এখানে ইম্পর্টেন্ট টপিক গুলো কি কি তোমরা একটু দেখো। ইম্পর্টেন্ট টপিক গুলো হচ্ছে ভার্চুয়াল রিয়েলিটি, ভিআর। ভার্চুয়াল রিয়েলিটি আসলে কি? ভার্চুয়াল রিয়েলিটি হচ্ছে বাস্তবতার একটা ত্রিমাত্রিক উপস্থাপন, তাই না? একটা 3D উপস্থাপন। ভার্চুয়াল রিয়েলিটিতে আসলে 3D কাজ করে, রাইট? সো এই টপিকটা খুবই ইম্পর্টেন্ট। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ইম্পর্টেন্ট। এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের সাথে একটা টপিক কানেক্টেড থাকে, এটা ভুলে গেলে হবে না, সেটা হচ্ছে রোবোটিক্স। ওকে, রোবোটিক্স এর একটা পার্ট হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। সো এই রোবোটিক্স যখন পড়বা, সেটার সাথে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সটা তোমরা কি করবা, একটু মিলিয়ে পড়বা। ওকে, এটা খুব ইম্পর্টেন্ট একটা টপিক, এটা ইম্পর্টেন্ট। তারপরে বায়োমেট্রিক্স। তারপর এই বায়োমেট্রিক্স এর সাথে আরেকটা ইম্পর্টেন্ট টপিক আছে, এইটাকে তোমরা একটু গুলাই ফেলবা না, সেটা হচ্ছে বায়ো ইনফরমেট্রিক্স। ওকে, বায়ো ইনফরমেট্রিক্স। তো আমরা বায়োমেট্রিক্স এর সাথে মিলিয়ে একটু পড়ে নিব। আর বায়ো ইনফরমেটিক্স যে বিষয়টা, এই বায়ো ইনফরমেটিক্সটা অ্যাকচুয়ালি কি? এই বায়ো ইনফরমেটিক্সটা হচ্ছে তোমার জীববিজ্ঞান প্লাস প্রযুক্তি। মনে রাখতে হবে, জীববিজ্ঞান সম্বন্ধীয় প্রযুক্তি। ঠিক আছে, এটা হচ্ছে জীববিজ্ঞান সম্বন্ধীয় প্রযুক্তি। ওকে, সো এই টপিকগুলা তুমি যদি চ্যাপ্টার 1 থেকে এই টপিকগুলা পড়ে ফেলো, তাহলে কিন্তু তোমার চ্যাপ্টার 1 এর গুরুত্বপূর্ণ বিষয়গুলো শেষ হয়ে যাবে। কারণ তুমি দেখো, ভার্চুয়াল রিয়েলিটি থেকে আলাদা একটা সিকিউ প্রশ্ন হইতে পারে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স থেকে আলাদা একটা সিকিউ কোশ্চেন হইতে পারে, বায়োমেট্রিক্স থেকে আলাদা একটা সিকিউ কোশ্চেন হইতে পারে, জেনেটিক ইঞ্জিনিয়ারিং থেকে সিকিউ হইতে পারে, ইন্টারনেট অফ থিংস এইটা হচ্ছে একদম একটা ব্র্যান্ড নিউ, এটা তোমাদের সিলেবাসে একদমই নতুন। এই ইন্টারনেট অফ থিংস যে জিনিসটা, ইন্টারনেট অফ থিংস এটা একদমই নতুন। ইন্টারনেট অফ থিংস ব্যাপারটা হচ্ছে আমরা বর্তমান সময়ে অনেক প্রযুক্তি ব্যবহার করি, অনেক ধরনের ডিভাইস ব্যবহার করি, তাই না? ডিজিটাল ডিভাইস ব্যবহার করি। তো যে ডিভাইস গুলোতে আমরা ইন্টারনেট ব্যবহার করতে পারি, ওই ডিভাইস গুলোকেই কিন্তু
ইন্টারনেট অফ থিংস বলা হয়। ফর এক্সাম্পল, এখন দেখো তুমি এসি, এয়ার কন্ডিশন, আমি দেখতে পাচ্ছি ফ্রিজ, ওই জায়গায় কি ওয়াইফাই কানেকশন দেওয়া যায়, এসিতে ওয়াইফাই কানেকশন থাকে, ফ্রিজে ওয়াইফাই কানেকশন থাকে। এই যে এসি, ফ্রিজ, এগুলো কিন্তু ইন্টারনেট অফ থিংস এর একটা পার্ট। সো খুব ইজি একটা টপিক, তোমাদের নতুন যারা বই কালেক্ট করো নাই, নতুন বই কালেক্ট করে দেখে নিতে পারো। আর তাছাড়া আমাদের ক্লাসটাও করতে পারো, ইন্টারনেট অফ থিংস সম্পর্কে একটা ভালো আইডিয়া পেয়ে যাবা। সো ইন্টারনেট অফ থিংস যেটা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে তোমার হইতে পারে সেটা কোনো এসি, এটা হইতে পারে কোনো তোমার কি রেফ্রিজারেটর, এরকম আরো অনেক ধরনের ডিভাইস আছে। তোমার ফোন হইতে পারে, ফোনও একটা ইন্টারনেট অফ থিংস। এছাড়া আরো অনেক ধরনের ট্যাবলেট আছে, অনেক প্রযুক্তিগত জিনিস আছে। তোমার এই যে ঘড়ি, ঘড়িতে এখন ইন্টারনেট অ্যাক্সেস করা যায়। সো এগুলো কিন্তু সবই ইন্টারনেট অফ থিংস এর একটা পার্ট। সো এটা একটা নিউ টপিক, এটা গুরুত্ব দিয়ে পড়তে হবে। আরেকটা টপিক সাইবার সিকিউরিটি, এটা যদিও তোমাদের আগে ছিল, এখনো এটাকে আরো সমৃদ্ধ করা হয়েছে। এই সাইবার সিকিউরিটির ধারণাটাকে, এই সাইবার সিকিউরিটির যে টপিকটা, এটাকে হচ্ছে আরো বাড়ানো হয়েছে। ঠিক আছে, এখানে অনেক কিছু অ্যাড করা হয়েছে, আমি তোমাদেরকে একটু দেখাই এই সাইবার সিকিউরিটিতে আসলে কি কি অ্যাড করছে। খুব ইম্পর্টেন্ট সাইবার সিকিউরিটির অংশটা একটু দেখো তোমরা। এখানে কয়েকটা জিনিস তোমাকে খুব ভালো করে পড়তে হবে। এই যে টপিকগুলো আমি দিয়েছি, এই টপিকগুলোর বাইরে থেকে তোমার চ্যাপ্টার 1-এ প্রশ্ন আসবে না। সো এই আলাদা করে কিন্তু জেনেটিক ইঞ্জিনিয়ারিং থেকে যেমন প্রশ্ন আসতে পারে, ইন্টারনেট অফ থিংস থেকে প্রশ্ন আসতে পারে, সাইবার সিকিউরিটি থেকে কিন্তু প্রশ্ন আসতে পারে। এই ক্ষেত্রে তোমরা কোন বিষয়গুলো পড়বা দেখো। এই সাইবার সিকিউরিটির ভিতরে রয়েছে তোমার হ্যাকিং, সাইবার সিকিউরিটির ভিতরে রয়েছে তোমার স্পুফিং, ঠিক আছে, স্পুফিং রয়েছে, তারপরে স্প্যামিং রয়েছে, ওকে, স্প্যামিং, তারপরে প্লেজারিজম রয়েছে, অনেক ছোট ছোট টপিক গুলো আছে। এই টপিক গুলো থেকে প্রায় ক নম্বরের প্রশ্ন আসে। সো এই টপিক গুলা কোনোভাবে স্কিপ করা যাবে না, এগুলো থেকে এমসিকিউ আসতে পারে। দেন সর্বশেষ যে প্রযুক্তি, যে ফার্স্ট পেপারে তোমাদের আলোচনা করা আছে, সেটা হচ্ছে ন্যানো টেকনোলজি। ন্যানো টেকনোলজি, তো এই দেখো 1 থেকে 7টা টপিক। আর প্রথম যে টপিকটা তোমার ফার্স্ট পেপারে আছে গ্লোবাল ভিলেজ, এটা সবাই মোটামুটি জানো, এই জন্য এটা ইম্পর্টেন্সের তালিকায় আমি রাখি নাই। এই 7টা টপিক যদি পড়ে যাও, এখান থেকে ইনশাল্লাহ আমরা 10 আউট অফ 10 নিশ্চিত করতে পারবো। এখান থেকে আমরা 10 আউট অফ 10 নিশ্চিত করতে পারবো এই ফার্স্ট পেপার থেকে, ঠিক আছে। আচ্ছা আচ্ছা, আমাদের সাউন্ড সাউন্ড কি প্রপারলি শোনা যাচ্ছে না? সাউন্ড কি আমরা প্রপারলি শুনতে পাচ্ছি না সবাই? একটু কমেন্ট করি। আচ্ছা, সাউন্ড কি এখন শোনা যাচ্ছে? আরো প্রপারলি আমরা সাউন্ড শুনতে পাচ্ছি? সাউন্ডটা আমরা এখন কি প্রপারলি ওকে? এখন আশা করি যে সাউন্ড আমরা প্রপারলি শোনা যাচ্ছে। তাহলে আমরা বলো ফার্স্ট পেপার থেকে এই সরি চ্যাপ্টার 1 থেকে আমরা কি কি বিষয় পড়বো। আইসিটি চ্যাপ্টার 1 থেকে এই টপিকগুলো পড়লেই হবে, স্ক্রিনশট দিয়ে রাখো। ভার্চুয়াল রিয়েলিটি, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, বায়োমেট্রিক্স, এর সাথে একটু বায়ো ইনফরমেটিক্স এর ধারণাটা পড়বা। বায়ো ইনফরমেটিক্স এর যে প্রযুক্তি, এটা হচ্ছে জীববিজ্ঞান সম্বন্ধীয় প্রযুক্তি। জীববিজ্ঞানের বিভিন্ন ডেটাকে কি করে অ্যানালাইসিস করে, স্ট্যাটিস্টিক্স ব্যবহার করে, প্রোগ্রামিং ব্যবহার করে করে এই বায়ো ইনফরমেটিক্স দিয়ে আসলে কি তৈরি করে, ভ্যাকসিন তৈরি করে, ভ্যাকসিন। ঠিক আছে, এই বায়ো ইনফরমেটিক্স দিয়ে হচ্ছে দেখো কি কি জিনিস তৈরি করে। ভ্যাকসিন তৈরি করতে বায়ো ইনফরমেটিক্স কাজে লাগে, ভ্যাকসিন তৈরি করে। তারপরে বিভিন্ন ড্রাগ তৈরি করে, ড্রাগ। এই ড্রাগ মানে কিন্তু মানে মাদক দ্রব্য না, ঠিক আছে। এই ড্রাগ মানে কিন্তু আসলে মাদক দ্রব্য না, এই ড্রাগ মানে হচ্ছে অ্যাকচুয়ালি ঔষধ, ঔষধ, ঠিক আছে। এই টাইপের প্রযুক্তি বায়ো ইনফরমেটিক্স দিয়ে তৈরি করা হয়, ভ্যাকসিন তৈরি করা হয়, ড্রাগ ওষুধ তৈরি করা হয়। আর এই যে তোমার জেনেটিক ইঞ্জিনিয়ারিং, এটা দিয়ে নতুন প্রজাতির কোনো গাছপালা তৈরি করা হয়। ফর এক্সাম্পল, উচ্চ ফলনশীল আমের চারা, গমের চারা, বা উচ্চ ফলনশীল কোনো তোমার অন্য যে কোনো মানে কি বলে যে ফুলের চারা হইতে পারে। একইভাবে গবাদি পশু তৈরি করা হয়, হাইব্রিড গরু তৈরি করা হয়। এটা কি দিয়ে? জেনেটিক ইঞ্জিনিয়ারিং দিয়ে। সো বায়ো ইনফরমেটিক্স, জেনেটিক ইঞ্জিনিয়ারিং, এটা আমরা মিলাই ফেলবো না। ইন্টারনেট অফ থিংস যেটা বলছিলাম, যে ডিভাইসে, যে ডিজিটাল ডিভাইস দিয়ে ইন্টারনেট চালানো যায়, ওই ডিভাইসটাই ইন্টারনেট অফ থিংস এর অন্তর্গত। আর সাইবার সিকিউরিটি, আসলে আমরা এখন অনলাইন জগতে কি কি ধরনের সমস্যার সম্মুখীন হয়, ফর এক্সাম্পল হ্যাকিং এর শিকার হয়, স্পুফিং হয়, স্প্যামিং হয়, এই টপিকগুলো একটু পড়তে হবে। নতুন বইগুলোতে এটা আছে, এটা কালেক্ট করে পড়ে নিতে হবে তোমাদের। আর সর্বশেষ যেটা ন্যানো টেকনোলজি, তো ন্যানো টেকনোলজি দিয়ে অনেক জিনিস তৈরি করা হয়। তোমার ট্রাউজার থেকে ধরে তোমার যে টেনিস বল, তারপর হচ্ছে তোমার বায়োফুয়েল, আরো অনেক প্রযুক্তি কিন্তু ন্যানো টেকনোলজির সাথে কানেক্টেড। অনেক ধরনের জিনিস ন্যানো টেকনোলজিতে কাজে লাগে। সো এই টপিকগুলো পড়লে এখানে আমার 10 মার্কস ক্লিয়ার। এটা আমরা বুঝতে পারছি। এখন আসি আমরা চ্যাপ্টার 2 তে। চ্যাপ্টার 1 কে আমরা বুঝতে পারছি, কোত্থেকে কি ধরনের প্রশ্ন আসবে, আমরা কোনগুলা পড়বো। চ্যাপ্টার 1 আশা করি আমরা বুঝতে পেরেছি। আমরা একটু কমেন্ট করি আমরা চ্যাপ্টার 1টা ক্লিয়ার কিনা, কোন টপিকগুলা পড়বো এটা ক্লিয়ার কিনা। তাহলে আমরা যদি ক্লিয়ার হয়ে থাকি, আমরা চ্যাপ্টার 2 তে চলে যাব, আমরা কোন টপিকগুলা মনোযোগ দিয়ে পড়বো।
একটু কমেন্ট দেখতে চাই সবাই একটু কমেন্ট, সবাই একটু ক্লাসটা শেয়ার করে দেই, এই টপিকগুলো পড়লে এর বাইরে থেকে কিন্তু তোমার আইসিটি আর পড়া লাগতেছে না, ঠিক আছে? সো ক্লাসটা একটু সবাই শেয়ার করে দেই, ওকে? ক্লাসটা একটু সবাই শেয়ার করে দেই। অনেক স্টুডেন্ট আমাদের সাথে যুক্ত হয়ে গেছে, থ্যাংক ইউ ভেরি মাচ। সবাই একটু ক্লাসটা আমরা করি, ক্লাসটাতে একটু রিঅ্যাকশন দেই, ঠিক আছে? রিঅ্যাক্ট দেই। এখন আসলে চ্যাপ্টার 2 তে আমরা কি কি জিনিস পড়বো, সিকিউর জন্য গুরুত্বপূর্ণ টপিক আসলে কি কি। বিভিন্ন ধরনের কেবল, তোমাদের বইয়ে 3 ধরনের কেবল আছে। দেখো কি কি কেবল, টুইস্টেড পেয়ার কেবল। এটা হচ্ছে আমরা যে ওয়াইফাই চালাই, ওয়াইফাই এর যে সাদা কারেন্টের তারটা দেখছো, ওয়াইফাই এর যে সাদা তারটা, ওটা হচ্ছে টুইস্টেড পেয়ার কেবল। কোএক্সিয়াল কেবল, ওই যে ডিশ লাইন যাদের বাসায় আছে দেখবা ডিশের যে তার, এই ডিশের তারটা হচ্ছে কোএক্সিয়াল কেবল। আরেকটা হচ্ছে অপটিক্যাল ফাইবার কেবল। সো এই 3টা কেবলের কি কি বিষয় পড়তে হবে, এই 3টা কেবলের গঠন পড়তে হবে, এই 3টা কেবলের সুবিধা অসুবিধা পড়তে হবে। সুবিধা অসুবিধা, এই 3টা কেবলের যদি এই কয়েকটা জিনিস পড়ো, তাহলে এখান থেকে একটা সিকিউ কমন পাইতে পারো। এখান থেকে একটা সিকিউর গ নাম্বার বা ঘ নাম্বার কমন পাবা। এগুলা হচ্ছে তার মাধ্যম, এগুলা আসলে তার মাধ্যম। তো এই তার মাধ্যম থেকে কিন্তু এই বিষয়গুলো আমরা কমন পাবো। এখন সব তারবিহীন মাধ্যম কি কি আছে, এখানে আছে ওয়াইফাই, ওয়াইম্যাক্স। হ্যাঁ, এই ওয়াইফাই, ওয়াইম্যাক্স এই দুইটা জিনিসেরও বর্ণনা, ব্যবহার, এই সুবিধা অসুবিধা, ঠিক আছে? এই টুইস্টেড পেয়ার, কোএক্সিয়াল, অপটিক্যাল ফাইবার, তার মাধ্যম, আর তারবিহীন মাধ্যম যে ওয়াইফাই, ওয়াইম্যাক্স, এই তারবিহীন মাধ্যমের ব্যবহার, সুবিধা অসুবিধা পড়বো। তো এগুলা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এগুলাতে হচ্ছে একদম 3 স্টার, এগুলো একদম 3 স্টার। এবং এই যে টপোলজি, বিভিন্ন ধরনের টপোলজি, স্টার টপোলজি, ম্যাশ টপোলজি, ট্রি টপোলজি, এই টপোলজি গুলাতেও 3 স্টার, ওকে? এই টপোলজি গুলাতেও 3 স্টার, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই টপোলজি আর এই দুইটা জিনিস ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই দুইটা জিনিস অবশ্যই পড়ে যাবা, সকল ধরনের টপোলজির ব্যবহার, সুবিধা অসুবিধা। স্টার টপোলজি আছে, ট্রি টপোলজি আছে, ম্যাশ টপোলজি আছে, রিং টপোলজি আছে, রাইট, হাইব্রিড টপোলজি আছে। এই সবগুলো টপোলজি আমরা পড়ে যাব, এগুলোর ব্যবহার, সুবিধা অসুবিধা এগুলো পড়ে যাব। এই দুইটা থেকে একটা প্রশ্ন আমি কমন পেয়ে যাব, এই দুইটা পড়লেই একটা সৃজনশীল কমন পাওয়া যাবে, 10 নাম্বার এখানে কমন পাওয়া যেতে পারে। এরপরে আসে কম্পিউটার নেটওয়ার্কের ধরন। ওকে, যারা স্ক্রিনশট দিতে চাচ্ছ তোমরা একটু স্ক্রিনশটটা দিয়ে নাও। দুইটা জিনিস ভেরি ভেরি ইম্পর্টেন্ট, স্ক্রিনশট দিয়ে নাও। স্ক্রিনশট তোমরা যারা দিতে চাচ্ছ এখান থেকে স্ক্রিনশট আমরা দিয়ে নিই। আচ্ছা, আশা করি সাউন্ডটা এখন বাড়ছে, রাইট? সাউন্ড তো আই গেস এখন শোনা যাওয়ার কথা। সাউন্ড কি পরিষ্কার ভাবে শোনা যাচ্ছে না? একটু কমেন্ট করি যে সাউন্ড আমরা শুনতে পাচ্ছি কিনা প্রপারলি। ওকে, স্ক্রিনশট হয়ে গেছে, এটা স্ক্রিনশট নিয়ে নিয়েছি। সাউন্ডটা বাড়ান। আচ্ছা, তোমরাও একটু করো, কানের কাছে নিয়ে শোনা লাগতেছে। আচ্ছা, এই সাউন্ড কি আমাদের এখন ঠিক আছে? সাউন্ড, আচ্ছা আমাদের সাউন্ড ঠিক আছে। মরিয়ম, আমাদের সাউন্ড তো একদম ক্লিয়ার। তুমি তোমার ফোনের সাউন্ড একটু দেখো, ফোনে কোনো প্রবলেম হয়েছে কিনা। আমাদের স্ক্রিনশট নেওয়া ক্লিয়ার এটা? আচ্ছা, ফার্স্ট এরটা স্ক্রিনশট নিবা একজন। ওকে, এই যে ফার্স্ট এরটার স্ক্রিনশট নিয়ে নাও, ফার্স্ট এরটার স্ক্রিনশট নিয়ে নাও। ফার্স্ট এরটা আমি নিয়ে আসছি, প্রথমটা স্ক্রিনশট নিয়ে নাও। গুরুত্বপূর্ণ টপিক, এগুলা পড়লেই এখানে আমরা একটা কোশ্চেন সলভ করতে পারতেছি। ফার্স্ট এরটার স্ক্রিনশট আমরা নিয়ে নেই, হয়ে গেছে? ওকে, স্ক্রিনশট নেওয়া আমাদের হয়ে গেছে। তাহলে চলো আমরা নেক্সট এরপরে যাই। এরপরে কি কি আছে দেখো, কম্পিউটার নেটওয়ার্কের ধরন। এই জিনিসটা সবাই একটু মনোযোগ দিয়ে শোনো আমার কথাটা। এই যে কম্পিউটার নেটওয়ার্কের ধরন আছে না, এই ল্যান আর হচ্ছে তোমার এই প্যান, এই দুইটা থেকে আলাদা করে সিকিউ আসতে পারে। মনে রাখবা, প্যান মানে হচ্ছে ব্লুটুথ ব্যবহার করা হয়, ঠিক আছে? ব্লুটুথ, মোবাইল হটস্পট, এগুলা প্যান টেকনোলজিতে ব্যবহার করা হয়, মানে পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক, একদম ছোট পরিসরে। এখানে হইতে পারে 10 থেকে 20 মিটার, এটার দূরত্ব 10 থেকে 20 মিটার পর্যন্ত। দূরত্বটা কত থেকে কত মিটার এটা পড়বা, সিকিউতে আসতে পারে যে একটা প্রযুক্তির কথা বলা থাকবে যেটার দূরত্ব 10 থেকে 20 মিটার, কোন ধরনের প্রযুক্তি ব্যাখ্যা করো, তখন তুমি যেন বুঝতে পারো এটা প্যান 10 থেকে 20 মিটার দূরত্ব, এটা হচ্ছে ব্লুটুথ টেকনোলজি, ওকে? এবং ল্যান যে টেকনোলজি, এটাতে তোমার বেসিক্যালি হচ্ছে রিং আর স্টার টপোলজিতে কাজে লাগে। রিং এবং স্টার টপোলজিতে ল্যান ব্যবহার করা হয়, ওকে? তাহলে এটার দূরত্ব কত? অবশ্যই 10 থেকে 20 মিটারের থেকে আরো বেশি হবে। এটার দূরত্ব হচ্ছে তোমার প্রায় 100 মিটারের মতো, 100 মিটার দূরত্ব। এটা 100 মিটার দূরত্ব পর্যন্ত অতিক্রম করতে পারে ল্যান। আর ম্যান যেটা, এটা হচ্ছে মেট্রোপলিটন এরিয়া।
এটা 20 থেকে 50 কিলোমিটার দূরত্ব অতিক্রম করতে পারে। 20 থেকে 50 কিলোমিটার 20 থেকে 50 কিলোমিটার দূরত্ব পর্যন্ত নেটওয়ার্ক বৃদ্ধি করতে পারে। এটা নেটওয়ার্কের বিস্তৃতি। এই 20 থেকে 50 কিমি 20 থেকে 50 কিমি হচ্ছে নেটওয়ার্কের বিস্তৃতি। নেটওয়ার্কের বিস্তৃতি। তো কোনটার নেটওয়ার্কের বিস্তৃতি কত এটা জেনে যাইতে হবে। প্যানের বিস্তৃতি সব থেকে কম, এটা হচ্ছে ব্লুটুথ ব্যবহার করে। ল্যান এই প্যান থেকে এটার বিস্তৃতি বেশি, এটা রিং বা স্টার টপোলজিতে ব্যবহার করা হয়। এটার বিস্তৃতি 100 মিটার থেকে 200 মিটার হইতে পারে, ঠিক আছে। আর এই ল্যান ব্যবহার করতে পারে ওয়াইফাই। ওয়াইফাই প্রযুক্তি তোমার ল্যানে ব্যবহার করা যেতে পারে। ওয়াইফাই প্রযুক্তিটা ল্যানে ব্যবহার করা যেতে পারে। তাহলে তোমাকে কিন্তু মিক্স করে প্রশ্ন দিতে পারে যে এই যে ওয়াইফাই প্রযুক্তি এটা কোথায় কোন কম্পিউটার নেটওয়ার্কে ব্যবহার করা যায়। তো তখন কিন্তু তোমাকে বলতে হবে যে এই ওয়াইফাই প্রযুক্তি আমার ল্যান যে প্রযুক্তিটা রয়েছে, ল্যান যে কম্পিউটার নেটওয়ার্কটা রয়েছে, এই ল্যান কম্পিউটার নেটওয়ার্কিং এ আমি ওয়াইফাই ব্যবহার করতে পারি। এছাড়াও ল্যান কম্পিউটিং নেটওয়ার্কে আমি কিন্তু চাইলে টুইস্টেড পেয়ার কেবল, কোএক্সিয়াল কেবল, অপটিক্যাল ফাইবার কেবলও ব্যবহার করতে পারবো। ক্লিয়ার বিষয়টা? এই টপিকগুলা খুবই ইম্পর্টেন্ট। এই তিনটা টপিক মিক্স করে একটা কোশ্চেন আসতে পারে, তিনটা টপিক মিক্স করে একটা প্রশ্ন আসতে পারে। বুঝতে পেরেছি? একটু কমেন্ট করি সবাই। তিনটা টপিক মিক্স করে কিন্তু একটা প্রশ্ন আসতে পারে। বুঝতে পেরেছি কিনা একটু কমেন্ট করি। হ্যাঁ, ম্যান প্রায় 40 থেকে 50 কিলোমিটার পর্যন্ত বিস্তৃতি এটা হয়ে থাকে। এই তিনটা টপিক মিক্স করে একটা প্রশ্ন আসতে পারে। আমরা এটা বুঝতে পেরেছি কিনা সবাই একটু কমেন্ট করি। তারপরে দেখি আমরা এই যে তৃতীয়, চতুর্থ, পঞ্চম প্রজন্মের যে মোবাইল টেকনোলজি এটাও আমরা একটু দেখব। তারপরে ডেটা ট্রান্সমিশন মোড আমরা একটু দেখব এবং এর প্রকারভেদগুলো দেখব। ঠিক আছে? ডেটা ট্রান্সমিশন মোড কি কি? ডেটা ট্রান্সমিশন মোডে কি কি আছে বলতো? সিমপ্লেক্স, হাফ ডুপ্লেক্স, ফুল ডুপ্লেক্স, তাই না? সিমপ্লেক্স মানে 1 to 1, হাফ ডুপ্লেক্স মানে কি একসাথে দুইটা তথ্য যাইতে পারে না, প্রথম তথ্য যাবে, রিসিভার রিসিভ করবে, তারপরে তথ্য আসবে। সো এই ডেটা ট্রান্সমিশন মোড এবং এটার প্রকারভেদ, আর সর্বশেষ হচ্ছে ক্লাউড কম্পিউটিং। সো আশা করি তোমরা বুঝতে পেরেছো। এই টপিকগুলো কিন্তু এইভাবে পড়তে হবে, এই টপিকগুলো আমাদের এভাবে পড়তে হবে। আমরা বুঝতে পেরেছি? এই চ্যাপ্টার 2 এ কোন টপিকগুলো কিভাবে পড়বো? আচ্ছা, কোন টপিক কোন অধ্যায় থেকে কয়টা সিকিউ আসতে পারে? কোন অধ্যায় থেকে কয়টা সিকিউ আসতে পারে? দেখো সিকিউ কোন অধ্যায় থেকে কয়টা আসবে আমি বলি। সিকিউ এই যে প্রথম অধ্যায় থেকে সিকিউ আসবে আমি বলি কয়টা? প্রথম অধ্যায় থেকে সিকিউ আসবে একটা। প্রথম অধ্যায় থেকে অবশ্যই একটা সিকিউ আসবে, অবশ্যই যেগুলো আসবে। তো দ্বিতীয় অধ্যায় থেকে সিকিউ আসবে দুইটা। দ্বিতীয় অধ্যায় থেকে সিকিউ আসবে দুইটা। তৃতীয় অধ্যায় যে আছে এই তৃতীয় অধ্যায় থেকে সিকিউ আসবে দুইটা। এখন এই চতুর্থ অধ্যায় থেকে সিকিউ একটা বা দুইটা, এটা ডিপেন্ড করে, আসতে পারে, একটাও আসতে পারে, দুইটাও আসতে পারে। আর এই পঞ্চম অধ্যায় যেটা আছে, পঞ্চম অধ্যায় থেকে অবশ্যই দুইটা সিকিউ আসবে, অবশ্যই দুইটা সিকিউ আসবে। আর ষষ্ঠ অধ্যায় আছে তোমাদের, এখন তোমরা ভালো করেই জানো। তো এই ষষ্ঠ অধ্যায় থেকে একটা সিকিউ অবশ্যই আসবে। তাহলে টোটাল কয়টা হচ্ছে দেখো, দুইটা দুইটা চারটা, আর একটা পাঁচটা, ছয়টা, সাতটা, আটটা, নয়টা। সো যেহেতু 9টা হয়ে গেছে, সো এখান থেকে দুইটা আসার সম্ভাবনা নাই, একটা আসবে। তাহলে টোটাল এই 9টা থেকে তোমাদের 5টা সৃজনশীল আনসার করতে হবে। এই 9টা আসবে, এই 9টা থেকে তোমাদের 5টা আনসার করতে হবে। 9টা থেকে 5টা সিকিউ আনসার করতে হবে। এখন দেখো পাস করবা কিভাবে, আগে দেখো এই প্রথম অধ্যায় থেকে একটা 10, এখানে 10 মার্ক। এই 10 মার্ক আমি যে টপিকগুলো দিছি এগুলো পড়বা, 10 মার্ক হয়ে যাবে। আসো দ্বিতীয় অধ্যায় থেকে দুইটা থেকে দুইটা আনসার করতে পারবা, দুইটা থেকে দুইটাই 20 মার্ক নিশ্চিত করতে পারবা। যারা ওই তৃতীয়, চতুর্থ, পঞ্চম নিয়ে বেশি প্রবলেমে থাকো তারা অবশ্যই দ্বিতীয় অধ্যায় থেকে দুইটা সৃজনশীল আনসার করতে হবে। তোমার হয়ে গেল 30। তৃতীয় অধ্যায় থেকে একটা আনসার করো না ভাই, 40। আর চতুর্থ অধ্যায় থেকে একটা আনসার করো, 50। তোমার দেখো এখানেই 50 হয়ে যেতেছে। যারা কঠিন পারো না, সি প্রোগ্রাম পারো না, এটা ছাড়াই, সি প্রোগ্রাম ছাড়াই তুমি এখানে 50 আনসার করতে পারতেছো। সো সাজেশনটা একটু দেখো, আশা করি যে ভালোভাবে বুঝতে পারবা কোন অধ্যায় থেকে কয়টা সৃজনশীল আসবে। এই সেই তোমাদের রোড ম্যাপ। ওকে, কোন অধ্যায় থেকে কয়টা সৃজনশীল আসবে এই হচ্ছে সেটা রোড ম্যাপ। তো এইভাবে তুমি 50 মার্কস এমনি নিশ্চিত করতে পারো। ঠিক আছে, চলো আমরা দেখি। তাহলে এখানে ক্লাউড কম্পিউটিং পর্যন্ত পড়তে হবে। বেসিক্যালি আমার ইম্পর্টেন্স দিতে হবে এই প্রথম দুইটা টপিকে, বিভিন্ন কেবল, ওয়াইফাই, ওয়াইম্যাক্স, আর হচ্ছে টপোলজি। বিভিন্ন কেবল, ওয়াইফাই, ওয়াইম্যাক্স, টপোলজি, এগুলা থেকে অবশ্যই একটা প্রশ্ন আসবে, অবশ্যই একটা আসবে, লেখা রাখো ভাই। তারপরে দেখো কম্পিউটার নেটওয়ার্ক, এই কম্পিউটার নেটওয়ার্কের সাথে উপরের দুইটা মিলায় একটা প্রশ্ন দিতে পারে, গেল এটা। তারপর তৃতীয়, চতুর্থ, পঞ্চম প্রজন্মের যে মোবাইল ফোন টেকনোলজি এগুলো একটু দেখবা। ডেটা ট্রান্সমিশন মোড মানে সিমপ্লেক্স, হাফ ডুপ্লেক্স, ফুল ডুপ্লেক্স, ঠিক আছে, এটা একটু দেখবা। সিনক্রোনাস, এসিনক্রোনাস, এটা একটু দেখা যাবা।
দ্যাটস ইট। আর হচ্ছে ক্লাউড কম্পিউটিং নিয়ে একটু ধারণা নিয়ে যাবা। তোমরা যে গুগল ড্রাইভ ইউজ করো, এটাও কিন্তু একটা ক্লাউড কম্পিউটিং, মানে তুমি ইন্টারনেটের মাধ্যমে অনেক বেশি স্টোরেজ তুমি সংরক্ষণ করতে পারো। সো হোপফুলি আমার এই দুইটা টপিক, দুইটা অধ্যায় আমি বুঝতে পারছি। এখন আসো চ্যাপ্টার 3, দুইটা অধ্যায় কিভাবে আনসার করবা, আমরা কি বুঝতে পেরেছি? একটু কমেন্ট করি সবাই, প্রথম দুইটা অধ্যায়ের কোন টপিকগুলা গুরুত্ব দিয়ে পড়বো, এটা কি আমরা বুঝতে পেরেছি? আমরা সবাই একটু কমেন্ট করি, প্রথম দুইটা টপিক আমরা কিভাবে পড়বো, এটা আমরা বুঝতে পেরেছি কিনা। এবং আজকে কিন্তু আকর্ষণ রয়েছে তোমাদের জন্য, চ্যাপ্টার 3 এর সৃজনশীল প্রশ্ন সলভ করে দেখাবো। ঠিক আছে, ক্লাসটা শেষ পর্যন্ত দেখতে হবে। চ্যাপ্টার 3 এর সৃজনশীল প্রশ্ন কিভাবে আনসার করবা, এই সেই সলভ কিন্তু আমাদের দেখানো হবে। ঠিক আছে, আর সবাই ক্লাসটাতে একটু রিঅ্যাকশন দাও, সবাইকে একটু মানে আজকের সাজেশনটা বুঝাইতে হেল্প করে দাও। ওকে, এই তো মোটামুটি সবাই আশা করি বুঝতে পারছো। আচ্ছা, আর একবার, আচ্ছা রিদি, তুমি ক্লাসটা শেষ হলে রেকর্ডিংটা দেখে নিবা, সমস্যা নাই। ক্লাসটা শেষ হলে রেকর্ডিংটা দেখে নিবা রিদি, কোনো প্রবলেম নাই। চ্যাপ্টার 3 তোমাদের জন্য ট্রাম্প কার্ড। এই চ্যাপ্টার 3 হচ্ছে, আমি বলি যে ট্রাম্প কার্ড, ট্রাম্প। চ্যাপ্টার 3 এর যে পার্ট 1, এই যে পার্ট 1, এই চ্যাপ্টার 3 এর পার্ট 1 হচ্ছে তোমাদের ট্রাম্প কার্ড। আমি লিখে দিই, ট্রাম্প কার্ড। কেন ট্রাম্প কার্ড? এটা কেন তোমাদের জন্য ট্রাম্প কার্ড আমি বলতেছি, এখন দেখো, এটা তোমাদের জন্য ট্রাম্প কার্ড। এটাতে সবচেয়ে সহজে 10-এ 10 পাওয়া যায়। এখানে সবচেয়ে সহজে 10-এ 10 পাওয়া যায়। আজকে আমি এটা দেখাবো কিভাবে সবচেয়ে সহজে 10-এ 10 পাওয়া যায়। দেখো, তুমি যদি বিভিন্ন সংখ্যা পদ্ধতির রূপান্তর পারো, হ্যাঁ, এখানে অনেক ধরনের রূপান্তর আসতে পারে, এখানে শুধু এইটা না, এই বিভিন্ন ধরনের সংখ্যা পদ্ধতির রূপান্তর, পৃথিবীর যত সংখ্যা পদ্ধতির রূপান্তর আছে, আমি তোমাদের অলরেডি বলছিলাম, এটা আমি 3টা নিয়মে তোমাদের শিখাইছি। তোমাদের মনে আছে কিনা জানি না, 3টা নিয়মে আমি শিখাইছিলাম তোমাদের, 3টা টাইপে। টাইপ 1-এ কি ছিল দেখো, এই 1 নাম্বার যে কোশ্চেনের আনসারটা, এটা 3টা টাইপে শিখাইছিলাম। যে কোনো ডেসিমাল সংখ্যা যার বেস বা ভিত্তি হচ্ছে 10, এটাকে খুব সহজে বাইনারি বানাতে পারবা, অক্টাল বানাতে পারবা, হেক্সাডেসিমাল বানাতে পারবা। দেখো, তাহলে এই 3টা জিনিস শিখলে এখানে তুমি 3 নাম্বার কনফার্ম করতে পারবা। টাইপ 2-তে কি পড়াইছিলাম, এই টাইপ 1 এর উল্টাটা। টাইপ 1 এর উল্টাটা কি, এই বাইনারি, এই অক্টাল আর এই হেক্সাডেসিমাল কেও খুব সহজে একটা নিয়মে আমরা ডেসিমাল করতে পারবো। ওকে, এই সংখ্যা পদ্ধতির যে রূপান্তর, দেখো এখানে একটা পড়লে আর 2-এর পরিপূরক পদ্ধতিতে বিয়োগ বা যোগের মাধ্যমে যে বিয়োগ, এই যোগের মাধ্যমে বিয়োগ বা 2-এর পরিপূরকের মাধ্যমে বিয়োগ, একই কথা। এই দুইটা জিনিস পড়লে এখানে তোমার 10 নাম্বার নিশ্চিত। এই দুইটা জিনিস পড়লে এখানে 10 নাম্বার, মাত্র দুইটা জিনিস দিয়ে 10 নাম্বার। এবং ক্লাসটা আমরা একটু সবাই রিঅ্যাকশন দিই। ক্লাসটাতে যারা অনেক স্টুডেন্ট আমরা ক্লাস করছি, বাট ক্লাসে আমাদের একটা লাইক বা একটা কমেন্ট দিতে আসলে হাতে ব্যথা পাওয়ার কথা না, তাই না? আমরা সবাই একটু ক্লাসে রিঅ্যাকশন দিই। ওকে, যারা ক্লাসটা করছে সবার কাছে রিকোয়েস্ট, একটু ক্লাসটা আমরা সবাই রিঅ্যাকশন দিই। তারপর দেখো, আমাদের টাইপ 3টা একটু দেখি। আমরা টাইপ 3টা একটু দেখি কি করব। খেয়াল করো, টাইপ 3-তে এই বাইনারি থেকে তুমি অক্টাল বানাইতে পারবা, অক্টাল থেকে তুমি বাইনারি বানাইতে পারবা, দেন বাইনারি থেকে তুমি হেক্সা করতে পারবা। ঠিক আছে, আবার এই হেক্সা থেকে বাইনারি করতে পারবা। সো এই যে টাইপ 3, তারপর আবার তোমার অক্টাল থেকে হেক্সা করা যায়, আবার হেক্সা থেকেও অক্টাল করা যায়। ওকে, সো এই যে 3টা টাইপ যদি পড়ো, এই 3টা টাইপের সংখ্যা পদ্ধতির রূপান্তর যদি করতে পারো, আর 2-এর পরিপূরকের পদ্ধতি ব্যবহার করে যদি যোগের মাধ্যমে বিয়োগ করতে পারো, এই দুইটা টপিক পড়লে 10 নাম্বার। এই দুইটা টপিক পড়লে 10 নাম্বার, লিখে রাখো, এই দুইটা টপিক পারলে 10 নাম্বার। এই দুইটা টপিক যদি আমরা পারি, এখানে আমরা 10 নাম্বার পাবো। ওকে, সো এটা গেল এটা। আর 2-এর পরিপূরক কি, এটা আজকে যারা জানো না, ক্লাসের শেষ পর্যন্ত থাকো, এটা আমরা একটা সলভ দেখাই দিব, একটা কোশ্চেন সলভ দেখাই দিব। এখন আসো পার্ট 2-তে কি কি আছে। পার্ট 2 এর জন্য যারা পার্ট 2ও পড়বা, চ্যাপ্টার 3 এর পার্ট 2ও যারা পড়বা, তারা আসলে কি কি শিখতে হবে বা পড়তে হবে। দেখো, তোমাকে জানতে হবে বুলিয়ান অ্যালজাবরা। বুলিয়ান অ্যালজাবরাটা পড়তে হবে, তোমাকে ফাংশনের সরলীকরণ করতে হবে, তারপরে সত্যক সারণী গঠন করা জানতে হবে। এখানে 3টা কাজ আছে, বুলিয়ান অ্যালজাবরা শিখা, তারপরে এই যে ফাংশনের সরলীকরণ করতে পারা, সত্যক সারণী তৈরি করতে পারা। এইটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা বেশি বেশি আসে। এটা হচ্ছে আমি দিব 3 স্টার, এটা আমি দিব ভেরি ভেরি ইম্পর্টেন্ট একসাথে।
ঠিক আছে, দেখো শুধুমাত্র ন্যান্ড অথবা নর গেট দিয়ে সার্কিট সরলীকরণ ও বাস্তবায়ন, ন্যান্ড এবং নর গেট দিয়ে সার্কিট সরলীকরণ এবং বাস্তবায়ন, এটা থেকে একটা গতে প্রশ্ন থাকেই, এটাতে গ অথবা ঘতে একটা প্রশ্ন থাকে, এটা নিয়ে একটা প্রশ্ন থাকেই। দুটি হাফ এডারের সাহায্যে ফুল এডার বাস্তবায়ন, দুটি হাফ এডারের সাহায্যে ফুল এডার বাস্তবায়ন, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এই টপিকটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। দুটি হাফ এডারের সাহায্যে একটা ফুল এডার বাস্তবায়ন, এই দুইটা টপিক ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এই দুইটা টপিক অবশ্যই মিস করবে না। চ্যাপ্টার 3 এর পার্ট 2 যারা পড়বা তারা অবশ্যই এই দুইটা টপিক তোমরা পড়বা, এই দুইটা টপিক অবশ্যই তোমরা পড়বা, ঠিক আছে, যে এইটা আর হচ্ছে এই যে এটা, এই দুইটা টপিক অবশ্যই পড়বা। এখন এনকোডার ডিকোডার তোমাদের নতুন সিলেবাসে নাই, নতুন সিলেবাসে অনেকের কলেজে হয়তো পরীক্ষা নিচ্ছে, বাট এনকোডার ডিকোডার আসলে নতুন সিলেবাসে নাই। এখন আসো যে এই 4 নাম্বার যেটা সার্কিট থেকে সমীকরণ বাস্তবায়ন, সার্কিট দেওয়া থাকে, ওই সার্কিটটা থেকে সমীকরণ বাস্তবায়ন। তাহলে দেখো 1 2 3 আর বুলিয়ান অ্যালজেব্রা তো বেসিক জিনিসপত্র, এটা এমনি পড়তে হবে চ্যাপ্টার পড়লে, তো এই 3টা টপিক পড়লে তোমার চ্যাপ্টার 2 এর পার্ট 2 তে তুমি 10 নিশ্চিত করতে পারবা। এই 10 এর জন্য তোমাকে এখানে ন্যান্ড নরের সার্বজনীনতা শিখতে হবে, দুইটা হাফ এডার দিয়ে ফুল এডার বাস্তবায়ন করা শিখতে হবে, সার্কিট থেকে সমীকরণ বাস্তবায়ন করা শিখতে হবে। কথা কি বুঝতে পেরেছি? কথা বুঝতে পেরেছি? আমরা বুঝতে পেরেছি এটা, হোপফুলি এটা কিভাবে পড়বো এটা বুঝতে পারছি। এখন আসো HTML এর জন্য আসলে কি পড়তে হবে তোমাকে, HTML এর জন্য কি পড়তে হবে দেখো, একটু মনোযোগ দিয়ে দেখো। চ্যাপ্টার 4, অনেকেই চ্যাপ্টার 4 থেকে আনসার করবা, একটু মনোযোগ দাও। চ্যাপ্টার 4টা কিভাবে পড়বা দেখো, চ্যাপ্টার 4 এর প্রথমেই যে সহজ টপিকটা থাকে সেটা হচ্ছে ওয়েবসাইটের কাঠামো, ওয়েবসাইটের কাঠামো, ব্যাখ্যা, সুবিধা অসুবিধা। এটা আসলে ওয়েবসাইট না, এটা হবে ওয়েব পেজ। ওকে, এটা আমি কারেক্ট করে দিচ্ছি, সবাই একটু স্ক্রিনশট নিয়ে রাখো। ওয়েব পেজ, এই ওয়েব পেজের কাঠামো, ওয়েব পেজের কাঠামো, ব্যাখ্যা, সুবিধা অসুবিধা, এটা ইম্পর্টেন্ট আছে, এটা থেকে প্রশ্ন আসতে পারে। ওয়েব পেজের কাঠামো, ওয়েব পেজের কাঠামো, ব্যাখ্যা, সুবিধা অসুবিধা। আরেকটা হচ্ছে ওয়েবসাইটের প্রকারভেদ, স্ট্যাটিক ও ডাইনামিক ওয়েবসাইট। এই দুইটা জিনিস হচ্ছে রিডিং পড়া, মুখস্থ করা, এখানে কোনো কোড ফোড কিচ্ছু নাই। এরপরে যে জিনিসটা আছে ওইটার ব্যাখ্যা, সুবিধা অসুবিধা পড়তে হবে। তাহলে ওয়েব পেজের কাঠামো আর ওয়েবসাইটের প্রকারভেদ গেল দুইটা টপিক। এরপরে যে টপিকগুলো আছে এগুলো হচ্ছে HTML কোড। HTML এর কোডে তোমাকে কয়টা কোড শিখলে দেখো হয়ে যাবে, আমি বলে দিচ্ছি। দেখো কয়টা কোড তোমাকে শিখতে হবে, এই কয়টা কোড যদি শিখো, দেখো 1 নম্বরে তুমি শিখবা হচ্ছে ইমেজ ট্যাগ। কয়টা ট্যাগ তোমাকে শিখতে হবে? ইমেজ ট্যাগ যদি তুমি পারো, ইমেজ ট্যাগটা ভালো করে পড়বা। তারপরে তোমাকে শিখতে হবে হাইপার লিঙ্ক, হাইপার লিঙ্কের জন্য যে ট্যাগ আছে, হাইপার লিঙ্কটা শিখতে হবে, হাইপার লিঙ্ক। তারপরে দেখো তোমাকে কয়টা ট্যাগ পড়লেই হয়ে যাচ্ছে, হাইপার লিঙ্ক পড়তেছো, তারপরে হচ্ছে লিস্ট ট্যাগ তোমাকে পড়তে হবে। লিস্ট ট্যাগে রয়েছে হচ্ছে অর্ডার লিস্ট, আনঅর্ডার লিস্ট, দুই ধরনের লিস্ট, এটা তোমাকে জানতে হবে। তারপরে দেখো আরেকটা বিষয় পড়লেই হয়ে যাচ্ছে, সেটা হচ্ছে টেবিল ট্যাগ, টেবিল ট্যাগ। এই 4টা ট্যাগ যদি ভালো করে পারো, এই 4টা ট্যাগ থেকে এখানে এই 4টা ট্যাগ আর এই দুইটা জিনিস, এগুলা পড়লে এখানে 10-এ 10 পাওয়া সম্ভব। এখানে এই 4টা ট্যাগ, এই 4টা ট্যাগ আর এই উপরের দুইটা জিনিস, ওয়েব পেজের কাঠামো, এটার সুবিধা অসুবিধা, ওয়েবসাইটের প্রকারভেদ, স্ট্যাটিক এবং ডাইনামিক ওয়েবসাইট, এটার ব্যাখ্যা, সুবিধা অসুবিধা। ওয়েবসাইটের প্রকারভেদ, এগুলোর সুবিধা অসুবিধা, ওয়েব পেজের কাঠামো, এগুলোর সুবিধা অসুবিধা, আর এই 4টা ট্যাগ, ইমেজ ট্যাগ, হাইপার লিঙ্ক, লিস্ট ট্যাগ, টেবিল ট্যাগ, এগুলো যদি পড়ো এখানে তুমি কিন্তু 10-এ 10 নিশ্চিত করতে পারবা। এখানে কিন্তু আমরা 10-এ 10 নিশ্চিত করতে পারবো। বুঝতে পেরেছি? আচ্ছা, রোজা বলতেছো আমি নতুন, রোজ দিন কি এখানে ক্লাস হয়? হ্যাঁ, এখানে আমরা প্রায় ফ্রি ক্লাস থাকে, তুমি আমাদের পেজে যোগাযোগ করো, মানে পেজের সাথে কানেক্টেড থাকো, ইনশাল্লাহ তোমরা নিয়মিত অনেক ফ্রি ক্লাস পাবা এখানে। ওকে, এখানে আমরা অনেক ফ্রি ক্লাস পাবো, কোনো সমস্যা নেই। তাহলে আমরা HTML এ কি পড়তে পারবো, HTML এ আমাদের কি কি পড়তে হবে? এই 4টা ট্যাগ পড়বো, ইমেজ ট্যাগ, হাইপার লিঙ্ক, লিস্ট ট্যাগ, টেবিল ট্যাগ, আর হচ্ছে ওয়েব পেজের কাঠামো, ব্যাখ্যা, সুবিধা অসুবিধা, ওয়েবসাইটের প্রকারভেদ, আর এই ওয়েবসাইট যে স্ট্যাটিক ডাইনামিক, এগুলোর সুবিধা অসুবিধা। বুঝতে পারছি কি কি পড়তে হবে? একটু কমেন্ট করি ক্লাসটা যারা করছি। আচ্ছা, মাহিম ইসলাম, মাহিম কমেন্ট করছে, মাহিম শুধু একা বুঝছো, আর বাকিদের কি অবস্থা, বুঝতে পারছো কোনগুলা পড়তে হবে?
আচ্ছা, মিথিলা ইসলাম মিষ্টি, ওয়ালাইকুম আসসালাম। ওকে, আমরা এটা বুঝতে পারছি, এই সাজেশনটা বুঝতে পারছি কি কি পড়বো, এগুলো বুঝতে পেরেছি। কোন কোন বিষয়গুলো আমরা পড়বো একটু কমেন্ট করি। আর যারা এই আজকের এই সাজেশনের চাচ্ছ তোমরা, ঠিক আছে, সাজেশনের যারা পিডিএফ চাচ্ছ, তোমরা সবাই আমাদের পেজে যোগাযোগ করো। তোমাদের একটা গুগল লিংক দেওয়া হবে, সেখান থেকে সবাই হচ্ছে কি করবা, এই গুগল লিংক থেকে গুগল লিংকে তথ্য দিয়ে সাজেশনটা নিয়ে নিতে পারবা। ওকে, এই সাজেশনের পিডিএফ তোমাদেরকে দিয়ে দেওয়া হবে। সো সবাই একটু আমাদের পেজে এবং গ্রুপে যোগাযোগ করবা। ওকে, মোটামুটি সবাই বুঝছে কি পড়বে। এখন আসো চ্যাপ্টার 5। চ্যাপ্টার 5-এ কি পড়তে হবে দেখো। যারা চ্যাপ্টার 5 পড়বা, এই সি প্রোগ্রামিং যারা পড়বা তাদের জন্য আসলে কি পড়তে হবে দেখো। অ্যালগরিদম ফ্লোচার্ট শিখতে হবে, অ্যালগরিদম এবং ফ্লোচার্ট শিখতে হবে, এবং কোড থেকে অ্যালগরিদম ফ্লোচার্ট লিখতে হবে, অ্যালগরিদম ফ্লোচার্ট লিখতে হবে, অ্যালগরিদম ফ্লোচার্ট শিখতে হবে, প্রোগ্রাম সংশোধন করতে হবে, এবং একটা প্রোগ্রাম বাস্তবায়নের বিভিন্ন ধাপ বর্ণনা করতে হবে। এই তিনটা জিনিস পড়তে হবে। এই তিনটা জিনিস পড়লে এখানে তোমরা 20 মার্কস, 20-এ 20 পাইতে পারো। এখানে 20-এ 20 পাওয়া সম্ভব এই তিনটা জিনিস পড়লে। অ্যালগরিদম ফ্লোচার্ট শেখা, কোড থেকে অ্যালগরিদম ফ্লোচার্ট লেখা, প্রোগ্রাম সংশোধন করা, আর একটা পূর্ণাঙ্গ প্রোগ্রাম বাস্তবায়নের বিভিন্ন ধাপ। এটা জাস্ট রিডিং পড়া। একটা পূর্ণাঙ্গ প্রোগ্রাম বাস্তবায়নের বিভিন্ন ধাপ, এটা রিডিং পড়া। বাট এই যে তিনটা, এই ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই তিনটা থেকেই তোমার পরীক্ষায় কোশ্চেন হয়, অ্যালগরিদম ফ্লোচার্ট আর সি প্রোগ্রাম। ঠিক আছে, এই প্রোগ্রাম সংশোধন বলতে এখানে সি প্রোগ্রামের কথা বলা হচ্ছে। তো এই সি প্রোগ্রাম যদি পারো তাহলে বাকি সবগুলা পারবা। এখন সারপ্রাইজটা রয়েছে এই জায়গায়, দেখো সারপ্রাইজ রেডি আছে। এই যে দেখো, অ্যালগরিদম ফ্লোচার্ট সি প্রোগ্রামের জন্য গুরুত্বপূর্ণ টপিক। এখানে সরি 18টা প্রোগ্রাম আছে তোমাদের জন্য। এই যে 2 পেজ, আর এই যে 12টা। যারা এই 12টা শেষ করতে পারবা, এই 12টা অ্যালগরিদম ফ্লোচার্ট সি প্রোগ্রাম, তিনটা জিনিসই পড়তে হবে। সরি, তাইলে এই অ্যালগরিদম ফ্লোচার্ট এবং সি প্রোগ্রামের জন্য এইগুলোর বাইরে থেকে প্রশ্ন আসবে না। অ্যালগরিদম ফ্লোচার্ট এবং সি প্রোগ্রামের জন্য 99% ক্ষেত্রে এই প্রোগ্রামগুলোর বাইরে থেকে প্রশ্ন আসবে না। ত্রিভুজের ক্ষেত্রফল, 3 বাহুর দৈর্ঘ্য দেওয়া থাকলে ত্রিভুজের ক্ষেত্রফল, 3 বাহুর দৈর্ঘ্য দেওয়া থাকলে ত্রিভুজের ক্ষেত্রফল, ঠিক আছে। বৃত্তের ক্ষেত্রফল, সেলসিয়াস থেকে ফারেনহাইট ডিগ্রি, ফারেনহাইট থেকে সেলসিয়াস। ওকে, একটা সংখ্যা জোড় না বেজোড় তা নির্ণয়ের জন্য অ্যালগরিদম ফ্লোচার্ট সি প্রোগ্রাম। 3টা সংখ্যার মধ্যে বৃহত্তম ক্ষুদ্রতম সংখ্যা বের করা। তারপরে খেয়াল করো, পানি আছে না, ধারার যোগফল নির্ণয়ের জন্য এই ধারাগুলার অঙ্ক একটু প্র্যাকটিস করতে হবে। সরি, ওকে। তো এই যে ধারাগুলো আছে, এই ধারাগুলো একটু প্র্যাকটিস করে গেলেই হবে। এই প্রোগ্রামগুলো একটু দেখতে হবে, অ্যালগরিদম ফ্লোচার্ট দেখতে হবে এগুলার। আর সর্বশেষ এই যে কয়েকটা জিনিস আছে। এখন এইগুলো তোমরা কয়টা জিনিস দিয়ে পড়বা, এগুলোর জন্য কয়টা লুপ তোমাকে শিখতে হবে একটু দেখো। এগুলোর জন্য কয়টা লুপ তোমাকে শিখতে হবে দেখো। তুমি ফর লুপ শিখবা, দেখো ফর লুপ শিখতে হবে। তারপরে ডো হোয়াইল লুপ শিখতে হবে। তারপরে হচ্ছে ইফ এলস শিখতে হবে। কন্ডিশনাল কন্ট্রোল স্টেটমেন্টের মধ্যে ইফ এলস শিখতে হবে, এখানে ফর লুপ, ডো হোয়াইল লুপ, আর হচ্ছে শুধু ইফ। এই 4টা লুপ শিখলেও কিন্তু তোমার হয়ে যাবে। মনে রাখো, ফর লুপ দিয়ে এগুলা নির্ণয় করা পারতে হবে। ডো হোয়াইল লুপ ব্যবহার করবা, ইফ এলস লুপ ব্যবহার করবা, আর হচ্ছে ইফ লুপ মানে ইফ স্টেটমেন্ট ব্যবহার করবা। ইফ এলস স্টেটমেন্ট এটা কন্ডিশনাল কন্ট্রোল স্টেটমেন্ট, ইফ একটা কন্ডিশনাল কন্ট্রোল স্টেটমেন্ট, আর এই যে ফর লুপ, ডো হোয়াইল লুপ, এগুলো হচ্ছে লুপ স্ট্রাকচার। এই 4টা জিনিস দিয়ে এই প্রোগ্রামগুলা রচনা করা যদি পারো, তাহলে তোমার এই চ্যাপ্টার 5 ক্লিয়ার। এগুলা থেকেই তুমি এই 3টা যে পয়েন্ট বললাম, এই যে 3টা জিনিস বললাম, এই 3টা জিনিসই 20-এ 20 পাওয়া সম্ভব। এবং এগুলার জন্য এই জিনিসগুলা প্র্যাকটিস করতে হবে, এইগুলা প্র্যাকটিস করতে হবে। এই প্রোগ্রামগুলা প্র্যাকটিস করলেই এখানে তোমার 20-এ 20 পসিবল, 20-এ 20 পসিবল যদি এই প্রোগ্রামগুলো তোমরা প্র্যাকটিস করো। আচ্ছা, এসএস নিবা মানে স্ক্রিনশট নিবা,
যারা স্ক্রিনশট নিবা নিয়ে রাখো, স্ক্রিনশট যারা নিতে চাচ্ছ স্ক্রিনশট নিয়ে রাখো এখান থেকে। আর তোমাদের আচ্ছা এস লেখার কারণ কি, কোথায় এস লেখা আছে? এখানে এস বলতে কি বোঝাতে চাচ্ছ সেটা আসলে আমি বুঝি নাই। এখানে এস তো কিছু নাই, ঠিক আছে, আশা করি ভালো রেজাল্ট হবে, সমস্যা নাই। ওকে, তো আমরা বুঝতে পারছি মানে এই পাঁচটার চ্যাপ্টার 6 এর জন্য তোমাদের কিছু দিচ্ছি না, এই পাঁচটা চ্যাপ্টারই ভালো করে পড়ো। চ্যাপ্টার 6 এর জন্য তোমাদের আসলে কিছু দিচ্ছি না, তোমাদের টেস্ট পরীক্ষার জন্য শুভকামনা। এখন আসো আমরা চ্যাপ্টার 3 এর 10 নাম্বার কনফার্ম করি, চ্যাপ্টার 3 এর সৃজনশীল প্র্যাকটিস করি। কি বলি, আমরা সবার কাছ থেকে একটু মতামত চাচ্ছি, আমরা চ্যাপ্টার 3 এর সৃজনশীল প্র্যাকটিস করব। কারা একমত আছো চ্যাপ্টার 3 এর সৃজনশীল প্র্যাকটিস করা শুরু করব? সবাই একটু একটু নড়াচড়া করতে হবে, একটু হাত নাড়াও। ওকে, আর তোমাদের এই পিডিএফ শেয়ার করে দেওয়া হবে। আজকের এই ক্লাসের যে সাজেশনের টপিকগুলা এগুলো তোমাদের সাথে শেয়ার করে দেওয়া হবে, কোনো সমস্যা নাই। ওকে, এগুলো আমরা শেয়ার করে দিব গ্রুপে প্লাস আমাদের পেজে আমরা শেয়ার করে দিব, এটা নিয়ে কোনো সমস্যা নাই। আমি আর এখন কথা হচ্ছে যে আমরা চ্যাপ্টার 3 এর সৃজনশীল প্র্যাকটিস করব। কে কে আছো হাত তোলো, কে কে আমার সাথে সৃজনশীল প্র্যাকটিস করতে চাচ্ছ একটু হাত তোলো। আচ্ছা 6 অধ্যায়ের সাজেশন লাগবে? আচ্ছা একজন বলছে 6 অধ্যায় একটু সাজেশন দিতে। আচ্ছা 6 অধ্যায় তাহলে একটু সাজেশন দিয়ে দিই, যেহেতু চাইতেছে চ্যাপ্টার 6 এর একটু সাজেশন তাহলে দিয়ে দিই। দেখো এই হচ্ছে আমাদের চ্যাপ্টার 6। চ্যাপ্টার 6 এ তোমার জাস্ট দুইটা জায়গা থেকে প্রশ্ন আসবে, মোটা দাগে দুইটা জায়গা। একটা হচ্ছে এই যে ডাটাবেজ টেবিলের ফিল্ড, তারপরে হচ্ছে বিভিন্ন কি মানে টেবিলের ডাটা টাইপ, এটাকে আমরা বলি ডাটা টাইপটা জানতে হবে। ডাটা টাইপ ও বিভিন্ন টেবিলের রিলেশন, ওয়ান টু ওয়ান রিলেশন, 1 to 2 রিলেশন, 1 to মেনি, ঠিক আছে। তো বিভিন্ন টেবিলের রিলেশন, ডাটা টাইপ এটা পড়বা। আরেকটা জিনিস পড়লেই হবে, এটা হচ্ছে এসকিউএলটা জানতে হবে, কোয়েরি, এই কোয়েরি করা শিখতে হবে, কিভাবে কোয়েরি করা। তো এই দুইটা জিনিস পড়লেই হচ্ছে চ্যাপ্টার 6 এ। ডাটাবেজের টেবিলের ডাটা টাইপ জানতে হবে ও বিভিন্ন টেবিলের রিলেশন তৈরি করা জানতে হবে, বিভিন্ন টেবিলের রিলেশন। আর এসকিউএল কোয়েরি করা, বিভিন্ন ডাটাবেজে তোমার এরকম টেবিল থাকবে, টেবিল থেকে তোমার কি বের করতে হবে, টেবিল থেকে বলবে যে এই ধরো সাদমান বা হচ্ছে সাকিব নামের যে স্টুডেন্ট রয়েছে তার বয়স কত, তার বেতন কত, ওইটা বের করো, ওর জন্য তোমাকে কোয়েরি করতে হবে, ঠিক আছে। সো এই দুইটা জিনিস পড়লেই আসলে চ্যাপ্টার 6 এ তোমার একটা সিকিউ আসবে। তো একটা সিকিউ এই দুইটা বিষয় থেকে আসবে, একটা সিকিউ এই দুইটা টপিকের ভেতর থেকে আসবে, এই টপিকের ভেতর থেকে আসবে। ওকে, এখন আসো ইম্পর্টেন্ট পয়েন্টে আমরা চলে যাই। আমরা চ্যাপ্টার 3 এর এই সংখ্যা পদ্ধতি, যেটা এই সংখ্যা পদ্ধতির 10 নাম্বারের জন্য আমরা সৃজনশীল প্র্যাকটিস করব কিনা, কারা কারা প্র্যাকটিস করতে রাজি আছো একটু হাত তুলি, একটু কমেন্ট করি কারা সিকিউ আমরা প্র্যাকটিস করব, একটু হাত তুলি কারা সিকিউ প্র্যাকটিস করব। দেখো তোমাদের এই চ্যাপ্টার 3 এর পার্ট 1 থেকে কি কি কোশ্চেন আসে আমি একটু দেখাই তোমাদের, একটু দেখাই। এই যে দেখো বিভিন্ন বোর্ডে আসলে প্রশ্নগুলো কিভাবে আসতেছে। দেখো যশোর বোর্ড 23 সালে প্রশ্ন আসছে, আইসিটি ক্লাসে পড়াচ্ছে, তাই না। দেখো এই গরুর গতে কি আসছে, বলছে সংখ্যা দুটিকে নতুন সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করো, তারপরে হচ্ছে উদ্দীপকের দশমিক সংখ্যা দুটির পার্থক্য যোগের মাধ্যমে বের করো। মানে সংখ্যা পদ্ধতি, এই সংখ্যা পদ্ধতির রূপান্তর আসে আর হচ্ছে এই যোগের মাধ্যমে পার্থক্য আসে। এই দুইটা টপিক পড়লেই তুমি এখান থেকে কিন্তু সিকিউ আনসার করতে পারতেছো, এখান থেকে আমরা সিকিউ আনসার করতে পারতেছি। ওকে, এখানে অনেকেই দেখতেছি যে আমাদের সাথে আছে, হাত তুলছে। তো চলো আমরা প্র্যাকটিস করি। তো আগে কোশ্চেন গুলো তোমাদের একটু দেখাই। এখানে দেখো যে কুমিল্লা বোর্ডেও সেম প্রশ্ন আসছে, এই মামুন জয়পুরহাট থেকে ঢাকা যাওয়ার জন্য টিকিট কাটছে,
আবার মামুনের বন্ধু আবিরও হচ্ছে টিকিট কাটছে, রাইট? এখানে গরুর গতে বলছে মামুন ও আবিরের কত টাকার টিকিট ক্রয় করলো তা বাইনারিতে প্রকাশ করো। তার মানে কি আসতেছে দেখো তো, মোট কত টাকার টিকিট ক্রয় করছে, মানে এখানে দুইটা সংখ্যাকে বাইনারিতে বের করে, দুইটা সংখ্যাকে ডেসিমালে বের করে যোগ করে সেটা বাইনারিতে প্রকাশ করে দিবা। অথবা মামুন ও আবির কত টাকার টিকিট কাটলো তা বাইনারিতে প্রকাশ করো, মোট কত টাকার টিকিট কাটলো। তুমি দুইটাকে বাইনারি করতে পারো, দুইটাকে বাইনারি করে বাইনারি যোগ করে দিবা, তাও কিন্তু হয়ে যাবে আনসার। একইভাবে দেখো ঘোড়ার গতি কি চাইছে, যে ক্রয় মূল্যের পার্থক্য যোগের মাধ্যমে নির্ণয় করো। খেয়াল করছো, একই প্যাটার্নের প্রশ্ন। সেম ভাবে দেখো ঢাকা বোর্ড 19 সালেও সেম প্রশ্ন আসছে, মিটার প্রাপ্ত নম্বরটি দশমিকে রূপান্তর করো। দেখো দশমিক নম্বরে রূপান্তর করতে বলছে, তারপরে সোহেল ও রেহানের প্রাপ্ত নম্বরের মধ্যে পার্থক্য যোগের মাধ্যমে নির্ণয় করা যায় কিনা বিশ্লেষণ করো। মানে এই যে তোমাদের একটু আগে সাজেশনটা দিলাম, একটা হচ্ছে সংখ্যা পদ্ধতির রূপান্তর, আরেকটা হচ্ছে দুইয়ের পরিপূরক। তো ঢাকা বোর্ড 19 সালে কোশ্চেনটা একটু সলভ করি, চলো একটা প্রশ্ন আমরা সলভ করি। দেখো এখানে কি চাইছে তোমার কাছে, একদম প্রথম থেকে সলভ করি। ক নম্বরে কি চাইছে, বাইনারি সংখ্যা পদ্ধতি কি? বাইনারি সংখ্যা পদ্ধতি কি বলতো? যে সংখ্যা পদ্ধতি শূন্য এবং একের মাধ্যমে সকল ধরনের গাণিতিক কাজকর্ম করে তাকেই বাইনারি সংখ্যা পদ্ধতি বলে। আর বাইনারি কম্পিউটারের ব্যবহারযোগ্য একটা সংখ্যা পদ্ধতি। বাইনারি হচ্ছে কম্পিউটার কর্তৃক ব্যবহৃত এক ধরনের সংখ্যা পদ্ধতি যা শুধু শূন্য এবং এক নিয়ে কাজ করে। বুঝতে পারছি? ক নম্বর প্রশ্ন ক্লিয়ার? আচ্ছা, চতুর্থ অধ্যায়টা প্র্যাকটিস করলে ভালো হতো। আমরা চতুর্থ অধ্যায়েরও টপিক রাখছি, যদি আমাদের স্টুডেন্ট সবাই ক্লাস করতে আগ্রহী হও অবশ্যই আমরা চতুর্থ টপিকটাও অধ্যায়টাও প্র্যাকটিস করাবো। ওকে, আমরা এই কোশ্চেনটা সলভ করি, দেন আমরা চতুর্থ অধ্যায়ে চলে যাব। কারণ এখানে দেখো এই দুই প্যাটার্নের জিনিস পড়লেই তোমার আর কিচ্ছু লাগতেছে না। ওকে, জাস্ট এই যে সংখ্যা পদ্ধতির রূপান্তর পারলেই হবে আর দুইয়ের পরিপূরক পারলেই হবে। তাহলে দেখো বাইনারি সংখ্যা পদ্ধতি কি আমি বললাম, যে কম্পিউটারের ব্যবহৃত এক ধরনের সংখ্যা পদ্ধতি, এবং যে সংখ্যা পদ্ধতি দিয়ে যে সংখ্যা পদ্ধতিতে শূন্য এবং একের মাধ্যমে সকল গাণিতিক কার্যক্রম সম্পন্ন হয় তাকেই বাইনারি সংখ্যা পদ্ধতি বলে। ক্লিয়ার? আমার কথা নোট হয়েছে? নোট করে ফেলছি? আমরা কি কথা নোট করে ফেলছি? সবাই ক্লাসটা একটু শেয়ার করি। আমরা একটু প্র্যাকটিসে চলে গেছি, সাজেশন তো আমরা এতক্ষণ দিয়েছি, আমরা কিন্তু এখন প্র্যাকটিসে চলে আসছি। আমরা এটা নোট করে ফেলছি বাইনারি সংখ্যা পদ্ধতি কি। এখন আসো নেক্সট 2 নম্বর প্রশ্নতে আমরা যাই। 6 + 5 + 3 = 1110 হতে পারে, ব্যাখ্যা করো। দেখো তুমি এটা আগে দশমিকে যোগ করো, 6 + 5 + 3। তুমি নরমালি আমরা যেরকম হিসাব করি কত হয় দেখো তো, 6 আর 5 কত আসতেছে 11, 11 আর 3 আসতেছে কত 14, তাই না? 4 10 11 আর 3 14। দেখো দশমিকে এটা 14 আসতেছে না, ডেসিমালে এটা 14 আসতেছে। এখন এই ডেসিমালটাকে তুমি বাইনারিতে কনভার্ট করো। তুমি বাইনারিতে দেখো, আমরা বাইনারি এইভাবে শিখছি না, 1 এর দ্বিগুণ 2, 2 এর দ্বিগুণ 4, 4 এর দ্বিগুণ 8, 8 এর দ্বিগুণ হচ্ছে 16। তাহলে আমার তো 16 লাগতেছে না, 8 পর্যন্ত নিলেই হয়েছে। এখন কত কত যোগ করলে 8 হয় দেখো, এটা বসাও 111 11180। এই যে দেখো হয়ে গেছে 1110, মানে 8 4 12 আর 2 হচ্ছে 14। মানে 6 + 5 + 3 + 1 = 1110 হতে পারে। এখন কিভাবে ব্যাখ্যা করবা? এই যে এখন 6 5 3 হচ্ছে তিনটা ডেসিমাল সংখ্যা, ডেসিমাল সংখ্যা তিনটাকে যোগ করলে আমরা ডেসিমালে 14 পাই। এখন এই 14 সংখ্যাটিকে আমরা যখন বাইনারিতে রূপান্তর করি তখন আমরা পাই 1110। অর্থাৎ এই তিনটা সংখ্যার যোগফল হচ্ছে এই বাইনারি সংখ্যাটা, সুতরাং এটা হতে পারে। কথা বুঝতে পেরেছি আমরা এটা? আচ্ছা, কোনটা আরেকবার বলতে হবে? হ্যাঁ, এই যে ইফতেখার আঞ্জুম, থ্যাংক ইউ ভেরি মাচ ইফতেখার, সুন্দর করে লিখে দিছে যে বাইনারি সংখ্যা পদ্ধতি হলো এমন একটি সংখ্যা পদ্ধতি যেখানে দুটি অঙ্ক মানে 0 এবং 1 ব্যবহার করে যে কোনো সংখ্যা প্রকাশ করা হয় এবং ভিত্তি বা বেজ হলো 2। হয়ে গেল, এতটুকু দিলেই কিন্তু তোমার আনসার হয়ে গেল। এখানে অলরেডি ইফতেখার আঞ্জুম একটা উত্তর দিয়েছে, তাই না? ক নম্বর এতটুকুই দরকার, 1 লাইন বা 2 লাইনে আমরা এক্সপ্লেন করলে এনাফ। তাহলে 6 + 5 + 3 = 11 কিভাবে হয়েছে এটা আমরা বুঝতে পারলাম তো? এটা কি আমরা বুঝতে পেরেছি? এই 6 + 5 + 3 কিভাবে আসলে 11 হয়েছে, 14 মানে 1110 হয়। এই যে এই প্রসেসটা বুঝতে পারলেই আমার হয়ে যাবে। এটা বুঝতে পেরেছি আমরা? একটু কমেন্ট করি। চ্যাপ্টার 5 এ একটু প্রবলেম আছে, যদি একটু প্র্যাকটিস করে দিতেন। আচ্ছা, চ্যাপ্টার 5 পর্যন্ত যেতে পারবো কিনা আজকে? একসাথে তো সব অনেকের অনেক বিষয় প্রবলেম। আমরা চেষ্টা করব
যেগুলো আমরা খুব সহজে আনসার করতে পারবো। ফর এক্সাম্পল ধরো এটা এটা তুমি সহজে 10-এ 10 পাইতে পারো এখানে। এটাই আমি সলভ করে দিচ্ছি। তাহলে এখানে আমরা এটা সলভ করলাম এবং 6 যোগ 5 যোগ 3 11 হয়, কারণ এটা একটা ডেসিমাল সংখ্যা, এটাকে বাইনারিতে রূপান্তর করলেই তো এটা 1110 হচ্ছে। 11 বলতেছি বারবার, 1110। সো এটা হচ্ছে ডেসিমাল সংখ্যাটাকে যোগ করে এটা বাইনারিতে প্রকাশ করা হয়েছে। সো এই জিনিসটা এভাবে সম্ভব। ওকে, এখন আসো 3 নাম্বার প্রশ্নে। লেটস টার্ন টু কোশ্চেন নাম্বার 3। এখানে কি বলছে দেখি। মিতার প্রাপ্ত নম্বর দশমিকে রূপান্তর করো। এখন মিতার প্রাপ্ত নম্বরটা দশমিকে রূপান্তর করতে বলছে। চলো আমরা দেখি মিতা কত নম্বর পাইছে। চলো আমরা এটা একটু দেখি। আমরা আগে কোশ্চেনটা একটু পড়ি। কোশ্চেনটাতে কি চাইছে? তাসকিন স্যার শ্রেণীকক্ষে আইসিটি বিষয়ের সংখ্যা পদ্ধতি নিয়ে আলোচনা করছিলেন। ক্লাসের এক পর্যায়ে স্যার সোহেল ও রোহানকে জিজ্ঞেস করলেন, তোমরা প্রথম সাময়িক পরীক্ষায় আইসিটি বিষয়ে কত নম্বর পেয়েছিলে? তো সোহেল বলল 105, রোহান বলল 4F, পিছনে বসে থাকা মিতা বলল, স্যার আমি এই নাম্বারটা পেয়েছি। এই নাম্বারটা পেয়েছে মিতা। তাহলে দেখো মিতা একটা কি নাম্বার পাইছে বলতো? মিতার নাম্বারটা কত আমরা একটু দেখি। আমরা এখানে লিখি যে মিতার প্রাপ্ত নম্বর, মিতার প্রাপ্ত নম্বর। চলো দেখি তো মিতার প্রাপ্ত নম্বরটা আসলে কত ছিল। মিতার প্রাপ্ত নম্বর ছিল 1000111, তাই না? এই যে মিতার প্রাপ্ত নম্বরটা ছিল এই যে 1008111, এটা ছিল রাইট। মিতার প্রাপ্ত নম্বরটা ছিল এটা। এখন এটা কি সংখ্যা বলতো? এটা অবশ্যই একটা বাইনারি সংখ্যা। তো বাইনারিকে আমরা খুব সহজে ডেসিমাল সংখ্যায় রূপান্তর করতে পারি। আমাদের তো এটা ডেসিমালই চেয়েছে নাকি? প্রশ্নটা পড়ি তো। প্রাপ্ত নম্বর এই যে দশমিক সংখ্যায় রূপান্তর করো, তাহলে ডেসিমাল চেয়েছে। সো বাইনারিকে ডেসিমালে রূপান্তর করার মতো ইজি প্রসেস পৃথিবীতে আর কিছু আছে কিনা আমার জানা নাই। এটা আমরা গ নম্বর প্রশ্ন সলভ করতেছি। তাহলে চলো আমরা কিভাবে সলভ করে একটু দেখে নিই। এই যে 1001111, আমরা আগে এটাকে সাজাবো। এটা সাজানোর পরে দ্বিতীয় কাজ হচ্ছে উপরে পাওয়ার বসাবো। চলো পাওয়ার বসাই। এই যে 0 1 2 3 4 5। সো আমরা আসলে পাওয়ার গুলো এইভাবে বসাই। আমরা এটাকে ডেসিমালে রূপান্তর করছি, সংখ্যাটাকে আমরা ডেসিমালে রূপান্তর করছি। এখন দেখো আমার দ্বিতীয় কাজ কি। আমার দ্বিতীয় কাজ হচ্ছে এখন এই বাইনারিকে যেহেতু আমরা ডেসিমালে রূপান্তর করছি, বাইনারির বেস দিয়ে আমরা গুণ করব 1 × 2⁵ প্লাস 0 × 2⁴ প্লাস আবার 0 × 2⁵ প্লাস 1 × 2² প্লাস 1 × 2⁴1 প্লাস 1 × 2⁴0। সো এই প্রসেসে আমরা কিন্তু বাইনারিকে খুব সহজেই ডেসিমালে কনভার্ট করতে পারি। তাহলে এখন আসো হিসাব করি। এই 2 এর উপরে 5টা 5 আছে, 2 × 2 × 2 × 2, 1 2 3 4, এই যে 5। তাহলে হিসাব করো, 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে 16, 16 দুগুণে 32। তাহলে এখানে আসতেছে কত? 32 প্লাস। এখন খেয়াল করো, তুমি এখন 0 কে যা কিছু দিয়ে গুণ করো, রেজাল্ট তো 0 আসবে, রাইট? রেজাল্ট 0 আসবে। তারপরে যাই প্লাস, দেখো এখানেও 0 আছে, 0 দিয়ে যা কিছু গুণ করলে রেজাল্ট 0 আসবে, দিলাম 0। তারপরে যাই প্লাস 2² মানে কি? 2 দুগুণে 4 প্লাস 2⁴1 মানে কি? শুধু 2 প্লাস 1 × 2 এর উপরে 0 মানে শুধু 1, কোনো কিছুর উপরে 0 থাকা মানে শুধু 1। ওকে, এই গেল আমার দ্বিতীয় লাইন। এখন আসলে তৃতীয় লাইন। এই 32 আর হচ্ছে 4 মিলে হচ্ছে 36, 36 আর 2 এ হচ্ছে কত? 38, 38 আর 1 এ কত? 39। এই যে 39 পেয়ে গেলাম আমি। এই কিন্তু আমার ডেসিমাল হয়ে গেল। এই এতটুকু কাজ করতে পারলে ভাই, এতটুকু কাজ করতে পারলে তুমি 3 এ 3 পাবা। এখানে এই কোশ্চেনে 3 এ 3 পাওয়া সম্ভব, জাস্ট এতটুকু কাজ করে এই রূপান্তর করে তুমি 3 এ 3 পাইতে পারো। সেটা আমরা বুঝতে পারছি। পাওয়ার গুলো ডান পাশ থেকে কেন আবার বুঝিয়ে দেন। আচ্ছা, রেজাউল করিম রাহাত, দেখো এটা হচ্ছে নিয়ম। রাহাত তুমি একটু খেয়াল করো, এটা নিয়ম। আমরা পাওয়ার গুলো এই দশমিকের আগের অংশ থেকে ডান পাশ থেকে লিখবো, ডান পাশ থেকে শুরু করব। এখন যদি এটার পরে ধরো আরো পয়েন্ট থাকতো, যদি এরকম থাকতো 0.11, রাহাত একটু বুঝো, 0.11 আছে। আচ্ছা, এটাকে আমি এখানে একটু বড় করে লিখি। ধরো এখানে
0.11 আছে, তো জিরোর জন্য এখানে তো পাওয়ার জিরোই বসবে। আর এই যে এই দশমিকের পরের অংশের জন্য এইভাবে যাইতে হবে, -1 -2। দশমিকের পরের জন্য তুমি ইনভার্স 1 ইনভার্স 2 থেকে শুরু করবা, বা -1 -2 থেকে শুরু করবা, এটাকে -1 -2 বলতেছি, দ্যাট মিন্স হচ্ছে ইনভার্স। ওকে, তাহলে ইনভার্স 1 ইনভার্স 2 আমরা এইভাবে যাব, বাম থেকে ডানে যাব। কিন্তু দশমিকের আগে এই যে রেডিক্স পয়েন্ট, এই দশমিকটাকে আমরা বলি রেডিক্স পয়েন্ট। এই দেখো এখানে কোনো দশমিক নাই, দশমিক যদি না থাকে কোনো সংখ্যায়, তাহলে তুমি ডান থেকে বাম দিকে যাবা, এটা নিয়ম। ওকে, দিস ইজ দ্য রুল। ওকে ওকে, হোপফুলি আমরা এটা বুঝতে পেরেছি। দ্যাটস গ্রেট। এখন আসো আমরা এর পরের কোশ্চেনটা সলভ করি। এর পরের কোশ্চেনে কি চাইছে আমরা এটা দেখি। এই প্রশ্নটা আমরা দেখি, চলো। সোহেল ও রোহানের প্রাপ্ত নম্বরের পার্থক্য যোগের মাধ্যমে, দেখো যোগের মাধ্যমে নির্ণয় করা যায় কিনা? অবশ্যই নির্ণয় করা যায়, যোগের মাধ্যমে অবশ্যই নির্ণয় করা যায়। তাহলে আমাকে ফার্স্ট কাজ যেটা করতে হবে, এই সোহেল এবং রোহানের নাম্বারটা দেখতে হবে। সোহেলের নাম্বার হচ্ছে 105.8, রোহানের নাম্বার হচ্ছে 4F16। তাহলে আমরা আরেকটা পেজ নেই। তাহলে দেখো এখানে সোহেলের নাম্বার কত, আমরা একটু লিখি। সোহেলের নাম্বার হচ্ছে 10। সোহেলের নাম্বারটা কত ছিল একটু দেখি। সোহেলের নাম্বার ছিল হচ্ছে 105, আর রোহানের নাম্বার হচ্ছে 4F। 105 আর হচ্ছে আমার 4F। তাহলে সোহেল আমি লিখলাম, কোথায় গেল, এই যে 105, এই হচ্ছে আমার সোহেল, এটা আছে অক্টালে। তারপরে আসো রোহান, রোহানের নাম্বার কত আছে দেখি, 4F আছে। রোহানের নাম্বার আছে হচ্ছে 4F। এই 4F-টা কি, এটা আছে হেক্সাতে। এখন যেহেতু আমাকে এটাকে যোগের মাধ্যমে বিয়োগ করতে হবে, আমার প্রথম কাজ, 1 নাম্বার কাজ, ফার্স্ট স্টেপ, এই ফার্স্ট স্টেপ কি করতে হবে বলতো? এই ফার্স্ট স্টেপে আমাকে যেটা করতে হবে, এই দুইটা সংখ্যার ডেসিমাল বের করতে হবে। এই দুইটা সংখ্যাকে আমি ডেসিমাল করব, এই সোহেলের এবং রোহান, এদের দুইজনেরটাকে আমি ডেসিমাল বের করব। চলো আমরা ডেসিমাল বের করি। এই 105 এর ডেসিমাল আসলে কত আসে চলো দেখি। আমরা এখান থেকে শুরু করব, 0 1 2। তাহলে দেখো 1 ইন্টু, যেহেতু এখন আমি অক্টালকে ডেসিমাল করতেছি, তাহলে এখন আমি 8 দিয়ে গুণ করব, পাওয়ার বসাবো, প্লাস দেখো 0 ইন্টু 8, উপরে পাওয়ার হবে 1, প্লাস 5 ইন্টু 8 এর উপরে পাওয়ার হবে 0। সো এই গেল আমার অর্ধেক কাজ। এখন আসলে এখানে আমার সোহেল গেল, তো আচ্ছা সোহেল আমি সম্পূর্ণভাবে আগে শেষ করি, তারপর আমরা রোহানের দিকে যাচ্ছি। তাহলে সোহেলের ওভারঅল সে কত নাম্বার পেয়েছে আমরা ডেসিমালে কত আসে দেখি, চলো। 8টা 64, 64, 0-এর সাথে কোনো কিছু গুণ করলে 0 হয় আমরা জানি, আর 5 এর উপরে 0 মানে হচ্ছে 5 ইন্টু 1। তাহলে 64 আর 5 এ হচ্ছে অ্যাকচুয়ালি আসতেছে 69। সো এখানে আসতেছে 69। সো এই জায়গায় আমরা 69 পেলাম। এখন আসো ওরটা দেখি, রোহান কত পাচ্ছে। এখানে আছে 4F। এই যে যেহেতু দশমিক নাই, ডান পাশ থেকে আমি 01 বসাবো, এই যে ডান পাশ থেকে আমি 01 বসাবো, এখানে আমি ডান পাশ থেকে 01 বসাবো, যেহেতু দশমিক নাই। তাহলে আসো এখন আমি কাকে রূপান্তর করতেছি, হেক্সাডেসিমালকে ডেসিমাল করতেছি। সো 4 কে আমি গুণ করব হেক্সার নাম্বার দিয়ে, উপরে পাওয়ারটা বসাই দিব হেক্সার যে বেজ আছে এটাতে। আর এফ মানে আমরা জানি কত, 15, 15 ইন্টু এই যে 16, হেক্সার বেজ কত 16, এবং এটার উপরে পাওয়ারটা বসাই দিলাম। এখন আসো হিসাব করি এটা কত আসে। 4 6 24-এর 4, হাতে আছে 2, 4 একে 4 আর 2 6 64। আর এখানে আসতেছে কত খেয়াল করো, এই যে 15 ইন্টু কোনো কিছুর উপরে পাওয়ার থাকলে 1 হয়। তাহলে এখানে আসতেছে দেখো 60 আর 10 হচ্ছে কত 70। তাহলে 75, আর এখানে আসতেছে কত 79, এখানে আসতেছে 79। তাহলে খেয়াল করো, এই পেয়েছি আমি হচ্ছে সোহেল, ডেসিমাল করে ফেলেছি। এই পেয়েছি হচ্ছে আমি রোহান, এটাকে আমি কি করে ফেলেছি খেয়াল করি, এই দুইটা সংখ্যাকে আমি ডেসিমাল করে ফেলেছি। প্রথম সংখ্যাটা ছিল অক্টাল, দ্বিতীয় সংখ্যাটা ছিল হেক্সা। তাহলে আমার প্রথম কাজ হচ্ছে দুইটা সংখ্যাকে আমরা ডেসিমাল রূপান্তর করব। দেখো দুইটা সংখ্যাকে আমরা দশমিক বা ডেসিমালে রূপান্তর করেছি। এখন আসো, এখন আমার দ্বিতীয় কাজ কি, এখন আমার দ্বিতীয় কাজ হচ্ছে এই যে সংখ্যা দুইটা, এই সংখ্যা দুইটার 8 বিট বাইনারি বের করব। 8 বিট বাইনারি, ওকে, 8 বিট বাইনারি বের করব আমরা। চলো বের করি, 8 বিট বাইনারি বের করি। 8 বিট বাইনারি বের করলে কি আসতেছে, 69 এর 8 বিট বাইনারি কত হবে, তো প্লাস 69 আমরা বের করব,
প্লাস 69 এর 8 বিটে আসতেছে কত? আমরা এইভাবে হিসাব করতে পারি 1 2 4 8 16 32। তাহলে দেখো এখানে কিন্তু 69 চলে আসবে। খেয়াল করো, এই কি আসতেছে এখানে 30 আর 10 হচ্ছে 40, 46 আর 2 হচ্ছে 48, 48 আর 2 হচ্ছে 50, 58। আচ্ছা, এটা তো 69। আচ্ছা, আসবে না মেবি, এটা আমাকে এই ছকে বসায় করতে হবে। ঠিক আছে, আমরা ছকে বসায় এটা করি, দেখি কত আসে। এই যে এইভাবে আমরা ছকে বসায় ডাইরেক্ট ডেসিমালকে বাইনারিতে রূপান্তর করতে পারি। 1 2 4 8 16 32 আর হচ্ছে 32 এর ডাবল হচ্ছে 64। তাহলে এই সবগুলো যোগ করলে আসলে 69 আসতেছে না। 30 10 40, 46 2 48, 48 আর 2 হচ্ছে 50, 58 60 61 আসে। সো আমার এটা লাগবে, 64 লাগবে। তাহলে এখানে আসতেছে কত দেখি। এই 64 এইগুলাতে 0 হবে, 64 আর 4 হচ্ছে 68 আর একে হচ্ছে 69। এই সংখ্যাটা হচ্ছে আমার এই 69 এর কি 1 2 3 4 5 6 7। দেখো 7 বিট, 7 বিটের বাইনারি সংখ্যা 1 0 0 1 0 1। এখন আমার কথা হচ্ছে 8 বিট সাজাইতে হবে। খেয়াল করো এখানে 7 বিট আছে, আরেকটা বিট তুমি ডান পাশে এই যে একটা 0 দিয়ে 8 বিট বানায় ফেলবা। এইভাবে আমরা 8 বিট বানায় ফেলবো। একইভাবে এই 8 বিট বাইনারি বের করব কত, প্লাস 79 এর। ওকে, এই প্লাস 79 এর আমরা 8 বিট বের করব। এখানে দেখি আমরা তাহলে কত কত যোগ করলে 79 আসতেছে। আমরা একটু হিসাব করি এখানে। তাহলে 64 এটা নিতে হবে 0, আর এটাও নেওয়া যাবে না, এটা নেওয়া যাবে না। 64 আর 8 কত হচ্ছে এখানে 68 69 70 71 72। তাহলে এটা নিতে হবে 72 আর 4 হচ্ছে 76 76 76 77 78 আর একে হচ্ছে 79। এই যে এই সংখ্যাটা আসতেছে আমার, তাই না? তাহলে এখানে খেয়াল করো, এখানে আরেকটা আগে একটা 0 দিতে হবে, আর এখানে 1 0 0 1 1 1 1। তো এখানে আমরা জানি 7টা বিট আছে, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা। তো আরেকটা বিট হচ্ছে আমি এরকম ডান পাশে যুক্ত করব। তাহলে এখন খেয়াল করো আমি যে কাজটা করছি, আমি কি কাজ করছি একটু খেয়াল করো। আমি এখানে প্রথমে সংখ্যা দুইটাকে ডেসিমালে রূপান্তর করেছি। প্রথমে আমি এই সংখ্যা দুইটাকে ডেসিমালে রূপান্তর করেছি, দেখছো? সোহেল এবং রুহানের নাম্বার দুইটাকে আমি ফার্স্ট স্টেপে ডেসিমাল করেছি। একটা পেয়েছি আমি 69, আরেকটা পেয়েছি আমি 79। ওকে, একটা 69 আর একটা 79 পেয়েছি, এবং এই সংখ্যাগুলোকে আমি 8 বিট বাইনারিতে সাজাইছি। এটা হচ্ছে আমার 2 নাম্বার কাজ। এটা হচ্ছে আমার সেকেন্ড স্টেপ। এই যে এইটা হচ্ছে আমার সেকেন্ড স্টেপ। আমি স্টেপ বাই স্টেপ তোমাদের দেখাই দিচ্ছি কি করতে হবে। তো সেকেন্ড স্টেপে তোমরা এই কাজটা করবা। এই কাজটা যদি আমরা করি, সো এটা এখানে কত পাইছিলাম, এটা আবার লিখি 0 1 0 0 0 1 0 1। এখন তুমি কোশ্চেনে দেখো তোমার কি চাইছে। এখন তুমি কোশ্চেন দেখো, এখন তোমার কোশ্চেনে কি চাইছে। কোশ্চেন বলছে সোহেল ও রোহানের প্রাপ্ত নম্বর। তাহলে সোহেল থেকে রোহানের নাম্বার বিয়োগ করতে হবে। ওকে, তাহলে সোহেলের নাম্বার কোনটা ছিল, এটা সোহেল, তাই না? সোহেলের নাম্বার তো এটা ছিল, প্রথমটা সোহেল না? হ্যাঁ, সোহেল থেকে রোহানের নাম্বার আমাকে বিয়োগ করতে হবে। তাহলে আমরা সোহেল থেকে রোহানের নাম্বার কিভাবে বিয়োগ করবো বলো? এখন এটাই আমাকে 2 এর পরিপূরক পদ্ধতি ব্যবহার করে করতে হবে। তাহলে এখানে খেয়াল করো, এই যে প্লাস 69 যেটা আছে ওইটা থেকে তোমাকে বিয়োগ করতে হবে মাইনাস 79। তোমাকে বিয়োগ করতে হবে মাইনাস 79। ওইটা কিভাবে করবা? এখন 0 1 0 0 1 0 1, এটা হচ্ছে আমার প্লাস 69, কিন্তু এখানে তো আছে আমার প্লাস 79 এর মান, রাইট? এই জায়গায় তো আছে আমার প্লাস 79 এর মান। একটু মনোযোগ দিয়ে দেখো, এখানে তো প্লাস 79 আছে। ডান পাশে 0 থাকা মানে হচ্ছে প্লাস। এটাকে মাইনাস করব কিভাবে? মাইনাস 79 আমরা করব 2 এর পরিপূরকের মাধ্যমে। প্রথমে আমরা 1 এর পরিপূরক করব, সংখ্যাটাকে চেঞ্জ করে দিব। 0 থাকলে 1 হবে, 1 থাকলে 0 হবে, 0 থাকলে 1 হবে, 0 থাকলে 1 হবে। আর এই যে এখানে 4টা 1 আছে, এই 4টা 1 এর জন্য এখানে 1টা 2টা 3টা 4টা 0 হয়ে যাবে। তাহলে এই যে আমার হইলো 1 এর পরিপূরক। এর সাথে আমি একটা 1 যোগ করে দিলেই আমার এটা মাইনাস 79 হয়ে যাবে। 0 আর 1 যোগ করলে 1 0 0 0 1 1 0 1। এই যে দেখো, এটা হচ্ছে আমার মাইনাস 79 এর মান। এই যেটা পেলাম এটা আমার মাইনাস 79 এর মান। তো মাইনাস 79 এর মানটা আমি এখানে বসাই দিই। এখানে কি আসতেছে দেখো, 1 0 1 1 0 0 0 1। তো এই যে এখন তুমি জাস্ট যোগ করে দিবা।
এখন তুমি জাস্ট বাইনারি যোগ যেভাবে করো ওইভাবে একটা যোগ করে দিবা, বাইনারি যোগ করে দিবা। 1 1 যোগ করলে হয় 0, ক্যারি থাকে 1, 0-র সাথে আর ক্যারি 1 যোগ করলে হয় 1, এখানে 1 আছে 1 হবে, 0 আছে 0 হবে, 1 আছে 1 আছে 1 আছে 1 আছে। So, এইটা হচ্ছে তোমার -10 এর মান, এইটা হচ্ছে তোমার -10 এর মান। আমরা কি এটা বুঝতে পেরেছি? আমরা কিভাবে বের করবো? আমরা কি এটা বুঝতে পেরেছি? আমরা কি এটা বুঝতে পেরেছি? এই পর্যন্ত কি আমরা বুঝতে পেরেছি? একটু কমেন্ট করি যারা ক্লাস করছি। আমরা যারা ক্লাস করছি আমরা কিভাবে সেকেন্ড স্টেপে আমরা কি করব, তারপরে এই যে আমরা এখানে দুটো যোগ করলাম, এই যে আমরা এখানে যোগ করলাম, এটা আসলে আমাদের থার্ড স্টেপ ছিল। এই যে থার্ড স্টেপ, এই থার্ড স্টেপে এসে আমরা এখানে এই দুটাকে যোগ করে দিলাম, এই দুটোর সংখ্যাকে যোগ করে দিলাম, এই যে -10 পাইছি। So, এখন তুমি বুঝতে পারবা এই -10 মানে এটা যে অ্যাকচুয়ালি 10 কিনা। এটাও এই -10টাকে তুমি +10 এ রূপান্তর করে তুমি বুঝতে পারবা তোমার অঙ্ক আসলে হয়েছে কিনা। দেখো 1 2 3 4 0 1 1 0, এটাকে আমি আবার +10 বানাই, 0 0 0 0 1 0 0 1। এখন খেয়াল করো এটার সাথে যদি আমি একটা 1 যোগ করি, 1 1 যোগ করলে 10 এর 0 1 0 1 0 0 0 0। তাহলে এই দেখো এটা কিন্তু তোমার আবার +10 হয়ে গেছে। তাহলে এখানে দেখো 8 আর 2 যোগ করলে হয় 10। দ্যাট মিন্স তোমার অঙ্ক হইছে, এটা তোমার কারেক্ট আনসার। এতটুকু কাজ করতে পারলে তুমি এখানে 4 এ 4 পাবা। এই -10 কে আবার +10 করে দেখলাম যে আমার এই রাশিটা ঠিক আছে কিনা, আমার এই রাশিটা ঠিক আছে কিনা দেখলাম, হ্যাঁ এই তো +10 রাশি আমার ঠিক আছে। সো এটা কি আমরা বুঝতে পেরেছি? সো এইভাবে কিন্তু আমরা প্লাস করতে পারি, এভাবে কিন্তু আমরা এই সংখ্যা নির্ণয় করা খুব ইজিতেই করতে পারি। এইভাবে এই প্রশ্নটাতে এই প্যাটার্নের এই টপিকের প্রশ্ন আসবে, এইভাবে আমরা 10 on 10 নিশ্চিত করতে পারি। এখন তোমরা এই ধরনের সাজেশনাল ক্লাস আরো চাও কিনা আমরা এটা তোমাদের কাছ থেকে ভবিষ্যতে শুনবো। আচ্ছা, এখানে এমডি মামুন বুঝো নাই বলছে, কোন প্যাটার্নটা কোন জায়গাটাতে বুঝো নাই মামুন, এটা একটু কমেন্ট করতে পারো যে তুমি কোন প্রসেসটাতে আসলে বুঝো নাই। আর পরবর্তীতে ক্লাসটা আবার দেখে নিতে হবে। যদি এই ক্লাস একদমই আজকে নতুন হয়ে থাকো, এই টপিক যদি আগে কখনো না পড়ে থাকো, তাহলে তোমার বুঝতে অবশ্যই সমস্যা হবে। আমি বলছি দেখো ফার্স্ট স্টেপে আমাদের যে কাজ সেটা এই সোহেল এবং রোহান ওদের, বা এখানে আসলে মামুন ছিল যেটাই হোক, এটা মেবি মামুন ছিল, সো এটা কোনো ব্যাপার না, নামটা আমি মামুন লিখে দিই। সোহেল এবং মামুন দেখো এই দুইজনের নাম্বার দেওয়া ছিল, একটা দেওয়া ছিল অক্টালে, একটা দেওয়া ছিল হেক্সাডেসিমালে। আমি যেটা করেছি, আমি এই অক্টাল এবং এই হেক্সাডেসিমাল যে সংখ্যা দুইটা আছে, এই দুইটা সংখ্যাকে আমি ডেসিমালে নিয়ে নিয়েছি, দুইটা সংখ্যাকে আমি ডেসিমাল করেছি, করলে একটা হচ্ছে +69 পেয়েছি আর এটা 79 পেয়েছি। মামুন একটু ভালো করে দেখো। তাহলে ফার্স্ট কাজ হচ্ছে দুইটা আলাদা রাশি ছিল, একটা ছিল অক্টাল একটা হেক্সা, তো দুইটাকেই আমি ডেসিমাল করে ফেলছি, দুইটাকে আমি ডেসিমাল সংখ্যায় রূপান্তর করে ফেলেছি। এরপরে কি কাজ করছি দেখো, এই ডেসিমাল সংখ্যাগুলোকে আমি 8 বিট বাইনারি বানাইছি, এই ডেসিমাল সংখ্যাগুলোকে আমি 8 বিট বাইনারি বানাইছি। +69 কে 8 বিটে সাজাইলে হয় এমন, এবং +79 কে 8 বিটে সাজাইলে হয় কেমন, এই যেমন 8 বিটে সাজাইলে এমন আসে। সুন্দর কথা, 8 বিটে সাজাইলাম। এখন খেয়াল করো তোমাকে বলছে সোহেল থেকে মামুন বিয়োগ করতে, সোহেল মাইনাস মামুন। এখন দেখো সোহেলের নাম্বার ছিল +69, রোহানের যে নাম্বার ছিল এটা হচ্ছে +79, কিন্তু দুইটা যদি প্লাস থাকে তুমি তো বিয়োগ করতে পারবে না, তাই তোমাকে যেটা করতে হবে +69 থেকে -69 বিয়োগ করতে হবে। ওকে, তখন তুমি -10 পাবা। তো এখন এই যে -69 তোমাকে বিয়োগ করতে হবে, এই কাজটা আমি এখানে করছি। দেখো এই প্লাস কে মাইনাস বানাইছি, প্রথমে একের পরিপূরক করছি, একের পরিপূরক মিন্স সংখ্যাগুলোকে চেঞ্জ করে দিয়েছি আমি, 0 থাকলে 1, 0 থাকলে 1, 1 থাকলে 0, 0 থাকলে 1 1 আর 1 থাকলে 0 চেঞ্জ করে দেন এই একের পরিপূরকের সাথে একটা 1 যোগ করলে এই যে এটা -79 হয়ে যায়। তো তখন আমি এই +69 থেকে দেখো +69 এর 8 বিট বাইনারি, -69 এর এই 8 বিট বাইনারি, এই দুইটা সংখ্যা যোগ করে দিয়েছি, যোগ করলে আমি -10 পেয়েছি। এই যে -10টা যে অ্যাকচুয়ালি 10 এর মান, এইটা বোঝার জন্য আমি আবার -10 কে
2 এর পরিপূরক করছি, প্রথমে 1-এর পরিপূরক করেছি, এই যে সংখ্যাগুলো চেঞ্জ করে দিছি, এর সাথে 1 যোগ করছি, তারপরে দেখতেছি যে না এটা আসলে 10 এর মান, এখানে 10ই আছে। সো দ্যাট মিন্স আমার অঙ্কটা হইছে। আমরা কি বুঝতে পেরেছি ব্যাপারটা? আমি বুঝতে পেরেছি। এতটুকু জিনিস যদি তোমরা পারো, এখানে 10-এ 10 পাওয়া কোনো ব্যাপার না। এতটুকু জিনিস যদি আমরা পারি এই টপিকে, এতটুকু জিনিস যদি পারি, তুমি চ্যাপ্টার 3 এর পার্ট 1 থেকে 10 on 10 কিন্তু একইভাবে পেয়ে যাবা, একইভাবে তোমরা পেরে যাবা। ঠিক আছে? সো এগুলা একটু প্র্যাকটিস করবা। তারপর যদি HTML এর কথা তোমাদের একটু বলি, HTML এ আমি কয়েকটা জিনিস তোমাদেরকে পড়তে বলছি। তোমরা ইমেজ কিভাবে করে, ইমেজ ট্যাগটা শিখবা, ইমেজ ট্যাগটা ভালো করে শিখবা। তোমরা হাইপার লিঙ্কটা ভালো করে শিখবা। ঠিক আছে? হাইপার লিঙ্ক বা এটাকে বলে অ্যাঙ্কর ট্যাগ। ঠিক আছে? অ্যাঙ্কর ট্যাগ, তারপর হচ্ছে তোমার লিস্ট ট্যাগ, লিস্ট ট্যাগ, আরেকটা হচ্ছে টেবিল ট্যাগ। সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে এই টেবিল ট্যাগ। এই টেবিল ট্যাগ হচ্ছে সব থেকে ইম্পর্টেন্ট। ঠিক আছে? এটা হচ্ছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই কয়েকটা জিনিস যদি HTML এ পড়ো, তোমাদের কিন্তু আর কিছু লাগছে না। এই 4টা জিনিস তোমরা পড়ে নিবা। ঠিক আছে? এই 4টা জিনিস তোমরা পড়ে নিবা। তো এটার জন্য আমাকে যেটা করতে হবে, দেখো এখানে হেডিং টেডিং কিছু নিয়ে আলোচনা করা আছে। আমরা যদি ইমেজ ট্যাগের দিকে যাই, এই যে ফরম্যাটিং ট্যাগ। ঠিক আছে? এই ফরম্যাটিং ট্যাগ থেকেই, এই ফরম্যাটিং ট্যাগের তোমরা এই অংশটা একটু দেখবা ভালো করে। এই ফরম্যাটিং ট্যাগের যে এই যে ট্যাগের যে এই তোমাদের বইয়ে সবার একটা চার্ট আছে, এখান থেকে স্মল কিভাবে করে একটা লেখা ছোট করা, একটা লেখা বড় করা, বোল্ড করা, স্ট্রং করা, ইটালিক করা, এমফাসাইজের প্রয়োজন নাই, আন্ডারলাইন, স্ট্রাইক, সাবস্ক্রিপ্ট, সুপারস্ক্রিপ্ট, স্পেশালি ভেরি ভেরি ইম্পর্টেন্ট যেগুলা, দেখো এই সাবস্ক্রিপ্ট ভেরি ভেরি ইম্পর্টেন্ট, সুপারস্ক্রিপ্ট মানে এই লাস্টের দুইটা খুবই ইম্পর্টেন্ট। লাস্টের দুইটা ট্যাগ অবশ্যই জানতে হবে কোনটার কাজ কি। ঠিক আছে? এইটার কাজ, এটার কাজ, এই দুইটার কাজ অবশ্যই জানতে হবে। আন্ডারলাইন জানতে হবে, ইটালিক জানতে হবে, বোল্ড জানতে হবে। তো এই 4টা জিনিস ভালো করে শিখতে হবে। বোল্ড, আন্ডারলাইন, তারপরে হচ্ছে তোমার সাবস্ক্রিপ্ট আর সুপারস্ক্রিপ্ট। এই 4টা জিনিস যদি পারো তাহলে ফরম্যাটিং মোটামুটি হয়ে যাবে, মানে বেসিক জিনিসপত্র তোমার হয়ে গেল। তারপরে তোমার এই যে সাবস্ক্রিপ্ট সুপারস্ক্রিপ্ট আসলে কিভাবে করে, সাবস্ক্রিপ্ট সুপারস্ক্রিপ্ট আসলে কি কাজে লাগে, যেটা বলছিলাম ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই যে এই টাইপের জিনিস, এই টাইপের জিনিস ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এগুলো তোমার পরীক্ষায় প্রায় আসে। ঠিক আছে? এই যে সূত্রটা, এটা তো নিচে আসছে, এটা আসলে স্কয়ার উপরে হবে, a + b হোল স্কয়ার। তাহলে আনসার কি আসতেছে? আনসার আসতেছে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। এখন এই যে উপরে একটা সংখ্যা, উপরের কোন সংখ্যার জন্য এই যে a + b লিখছি, এরপরে যে উপরে একটা 2 আছে, ওকে এটা একটু সুন্দর করে লিখি, খেয়াল করো এই উপরে তো একটা 2 আছে, তাহলে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, রাইট? এই যে উপরে যে 2 আছে, এই 2টার জন্য এই 2টা এই সাবস্ক্রিপ্ট ট্যাগের ভিতরে লিখতে হয়। এই সাবস্ক্রিপ্ট সরি সুপারস্ক্রিপ্ট ট্যাগের ভিতরে এই 2টা লিখতে হয়। ওকে, তাহলে a + b দেখলা, আর এই যে 2টা আছে এটা তুমি ট্যাগের ভিতরে লিখলা, তারপরে যে সমান সমান যতটুকু আছে সমান সমান দিয়ে লিখলা a, তারপরে আবার এর উপরে একটা স্কয়ার আছে, এই জন্য সুপারস্ক্রিপ্ট লিখতে হইলো। সুপারস্ক্রিপ্ট মানে সুপারম্যান, সুপারম্যান থাকে উপরে, এটা উপরে লিখতে হয়। তারপরে দেখো 2ab প্লাস এই যে b এর পরে আবার b এর উপরে একটা স্কয়ার আছে, এই যে এইগুলা হচ্ছে কাজ। এই কাজগুলা করতে পারলে এখানে তোমার এই 3 মার্কসের জন্য এই ধরনের কোশ্চেন আসতে পারে। ওকে, আমাদের 3 মার্কসের জন্য এই ধরনের প্রশ্ন আসতে পারে। সো এটা আমার এই কোশ্চেনটা আমি একটু দেখতে পারি ভালো করে। কোটেশন আমার দরকার নাই আপাতত, কোটেশন দরকার নাই, কোটেশন দরকার নাই। সৃজনশীল প্রশ্ন, তো এই টাইপের প্রশ্ন আসতে পারে যে এটার উপরে এটা, এটার উপরে এটা, এটার জন্য তো আসলে কিভাবে কোড করবা, এই কোশ্চেনগুলো প্র্যাকটিস করতে হবে। যেমন এই যে এটা S2 H2SO4, হ্যাঁ, তারপরে দেখো ও 10 2, বা এটাকে আমি ধরলাম ধরো 10 স্কয়ার,
সো এটার জন্য তোমাকে কি করতে হবে, এই যে এইচ লিখছো, তারপরে উপরে নিচে কোনো একটা সংখ্যার জন্য লেখা লাগে সাবস্ক্রিপ্ট, ঠিক আছে? তুমি এই যে সাব লিখবা, SUB সাব, সাব লিখে এই যে এখানে দেখো এটার নিচে 2 আছে, এইচ এর পরে নিচে 2 আছে, এই যে 2 দিলা, তারপরে হচ্ছে এই যে সাবস্ক্রিপ্ট শুরু করেছো, একটা ট্যাগ শেষ করতে হয়, এই যে শেষ করলা, এই যে এইচ হয়ে গেল। তারপরে দেখো আবার SO, এই ও এর নিচে আবার দেখো 4 আছে, তো এই 4 এর জন্য আরেকটা সাবস্ক্রিপ্ট লিখতে হবে তোমার, এই যে সাবস্ক্রিপ্ট লিখলাম, 4 লিখলাম, সাবস্ক্রিপ্ট ক্লোজ করলাম, দেখছো? তারপরে কি আছে, এটা একটা হয়ে গেল, এটা একটা হয়ে গেল। তারপরে দেখো এই 10 স্কয়ার মনে করো, তাহলে 10 লিখছো, 10 এর পরে যেটা উপরে, উপরে যেটা এটা বলছিলাম সুপারম্যান, তাহলে SUP সুপ লিখতে হবে, সুপ দিয়ে 2 লিখলাম, এই যে সুপ তুমি ক্লোজ করবা, তোমার কিন্তু কাজ শেষ। দেন সমান সমান 100 লিখে দাও। সো এইভাবে আসলে এগুলা করা যায়, এগুলো তোমরা একটু বাসায় প্র্যাকটিস করবা। ওকে, চ্যাপ্টার 4 কি ক্লাসে শেষ করবেন? চ্যাপ্টার 4 আমি যতটুকু পারতেছি ইম্পর্টেন্ট তোমাদেরকে দেখা দেওয়ার চেষ্টা করতেছি, ইম্পর্টেন্ট কিছু টপিক চ্যাপ্টার 4টা আমি দেখাই দিচ্ছি, আর বাকি জিনিসগুলো তোমরা বাসায় প্র্যাকটিস করবা, ঠিক আছে? যেগুলো ইম্পর্টেন্ট, যেগুলোতে তোমরা হাত দিবা, যেমন এটাই ইম্পর্টেন্ট, এটা পড়তে পারো। তারপরে দেখো উদ্দীপক থেকে সৃজনশীল প্রশ্ন উত্তর দাও। দেখো এখানে দেখো এই ওয়েলকাম, এই শব্দটা, এই অক্ষরটা একটু বেশি বড়, তো এটাতে ধরো H3 ইউজ করছে হেডিং, তো এই H3 এর ভিতরে তুমি যদি এই কথাটা লিখো, হ্যাঁ, H3 এর ভিতরে যদি এই কথাটা লিখো তাহলে এটা একটা বড় হবে। এরপর একটা দেখো আবার একটু ছোট আছে, এটাকে ধরো তারা H5 লিখছে, H5 এর ভিতরে যদি এটা লিখো তোমার লেখাটা ছোট হবে, মানে লেখাগুলো ছোট হইতে গেলে তোমার H6 ইউজ করবা, একদম ছোট লেখা। আর লেখা যদি অনেক বড় করতে চাও তখন তুমি H1 লিখবা, মাঝখানে 2 3 4 তুমি তোমার আন্দাজে এটা লিখে দিতে পারবা লেখার ছোট বড় বুঝে। তারপরে দেখো এখানে A2, তারপর B স্কয়ার, এগুলো তোমরা বাসায় প্র্যাকটিস করবা, যে সাবস্ক্রিপ্ট সুপারস্ক্রিপ্ট যেটা, এটা তোমাদেরকে আমি বুঝাইলাম একটু আগে। তারপরে এই যে এটা প্রায় আসে, এগুলো হচ্ছে ফরম্যাটিং ট্যাগ, এই ফরম্যাটিং ট্যাগ গুলো একটু প্র্যাকটিস করতে হবে তোমাদের। তারপরে আমি যদি যাই, এই যে অর্ডার লিস্ট আনঅর্ডার লিস্ট, অর্ডার লিস্ট আনঅর্ডার লিস্ট ডেসক্রিপশন লিস্ট, সো এই জায়গায় মেইনলি তোমাদের অর্ডার লিস্ট এবং আনঅর্ডার লিস্ট এই দুইটা জিনিস পড়া লাগে, লিস্ট থেকে এই দুইটা জিনিস প্রায়ই আসে, ঠিক আছে? তো এই অর্ডার লিস্ট কিভাবে করতে হয়, যেমন এটা কি লিস্ট বলতো, এটা হচ্ছে অর্ডার লিস্ট, ঠিক আছে? এই যে অর্ডার লিস্ট, এগুলা কিভাবে লিখতে হয়, এটা হচ্ছে আনঅর্ডার লিস্ট, এগুলা তোমাদের শিখতে হবে। আনঅর্ডার লিস্ট, আনঅর্ডার লিস্ট, আর এই যেটা হচ্ছে ডেসক্রিপশন লিস্ট, ডেসক্রিপশন, ঠিক আছে? তো বেসিক্যালি হচ্ছে এটা, এই দুই ধরনের জিনিস ইম্পর্টেন্ট, যে অর্ডার লিস্টের জন্য তোমার লিস্ট ট্যাগ দিয়ে এই যে ওএল দিয়ে শুরু করতে হয়। এটার জন্য যদি আমি আউটপুট লিখি, দেখো এই LI লিখলাম, লিখে হচ্ছে এখানে বাংলা লিখলাম, প্রথমটার জন্য আমি লিখি, হ্যাঁ, একদম শুধু ট্যাগটা লিখি। আমরা তো জানি HTML হেড বডি টাইটেল অনেক কিছু দিয়ে শুরু করতে হয়, বাট এগুলা হোপফুলি যেহেতু তোমরা পড়েছো আগে এটা জানো, তাহলে আমি OL দিয়ে শুরু করি। এখানে ওয়েল যেহেতু 1 2 3 আছে, সো এটা টাইপ আর দেওয়ার প্রয়োজন নাই। এখন দেখো জাস্ট লিস্ট দিয়ে কি লিখবো, যে এই যে বাংলা লিখলাম, তারপরে এই যে লিস্ট ট্যাগ আমি শেষ করে দিলাম, তারপর এইভাবে তোমার ইংলিশ, হ্যাঁ, তো এই ইংলিশ লিখলা, দেন এই যে লিস্ট ট্যাগ তুমি এখানে এইভাবে শেষ করে দিলা, তারপরে তুমি হচ্ছে আবার লিস্ট শুরু করলা, দেন হচ্ছে ICT লিখলা, দেন তুমি এটা শেষ করে দিলা, দেন এই লিস্ট ট্যাগটা শেষ করে দিলা, দেন তুমি ওএল যে ট্যাগ ওইটা শেষ করে দিলা। মানে এই যে ওএল এর ভিতরে লিস্ট ট্যাগ লিখতে হয়, ইউএল এর জন্য তোমাকে হচ্ছে ইউএল দিতে হবে, আর এখানে এটা ইউএল টাইপ আছে, ইউএল টাইপ আসলে এটা কি, ইউএল টাইপ হচ্ছে এটা ডিস্ক, এখানে ডিস্ক লিখে দিলা, ডাবল ইনভার্টেড কমার ভিতরে লিখতে হয়। সো এগুলো অনেক পড়ার ব্যাপার, অনেক কিছু, এগুলো তোমরা আসলে বাসায় প্র্যাকটিস করবা, ঠিক আছে? এগুলো হচ্ছে বাসায় প্র্যাকটিস করতে হবে। H3 এর জায়গায় বোল্ডও করতে পারো। সি প্রোগ্রাম আসলে এখন আর আপাতত আনসার করার প্রয়োজন নাই, সি প্রোগ্রাম আপাতত আমাদের যারা একদম সি প্রোগ্রাম ভালো করে পারো তারা দেখে যাবে, এখন যেহেতু টেস্ট পরীক্ষা চলে আসছে আমাদের আসলে সি প্রোগ্রাম এখন আর বেশি আনসার করার সুযোগ নাই। ওকে, তো আমি বলবো যে তোমাদের যে সাজেশনটা দিয়েছি, যারা একদমই সি প্রোগ্রাম পড়ো নাই, একদমই যারা সি প্রোগ্রাম পড়ো নাই, দেখো এখানে তুমি 10 পাইতে পারো, এই টপিকগুলো পড়বা চ্যাপ্টার 1 এর জন্য, এখানে 10 পাইলা, চ্যাপ্টার 2 এর জন্য এই টপিকগুলো পাইলে এখানে 10 + 10, এখানে দুইটা সৃজনশীল প্রশ্ন থাকবে,
সো দুইটা সৃজনশীল এখানে তুমি 20 কারেক্ট করতে পারলা, কত হইলো তোমার 30। তুমি চ্যাপ্টার 3 এর থেকে একটা আনসার করো, এই চ্যাপ্টার 3 থেকে একটা আনসার করো, কোথায় গেল চ্যাপ্টার 3, এই যে এই 3 এর এখানে তুমি 10 পাইলা, কত হইলো 40। আর পার্ট 2 যদি আনসার করতে না চাও স্কিপ করতে পারো, চ্যাপ্টার 4 থেকে একটা আনসার করতে পারো, এখানে তুমি পাইলা 10। তো ওভারঅল তোমার তো 50 এমনি হয়ে যাচ্ছে, ওভারঅল কিন্তু তোমার 50 মার্কস এমনি হয়ে যাচ্ছে, ঠিক আছে। চ্যাপ্টার 5 যদি কনফিডেন্স না থাকে, এটা আমরা পরবর্তী একটা সময় চ্যাপ্টার 5 নিয়ে প্র্যাকটিস করবো ইনশাল্লাহ। আরিয়া ইসলাম, হ্যাঁ, আপাতত এখন আসলে চ্যাপ্টার 5 আমরা ওইভাবে করছি না, কারণ এখন সময় নাই। আর তার থেকে বড় কথা হচ্ছে আমাদের স্টুডেন্ট সংখ্যা এখন একদম নেই বললেই চলে। আমরা চেষ্টা করেছি তোমাদের আসলে গাইডলাইনটা দেওয়ার জন্য, কোন বিষয়গুলো তোমরা কিভাবে পড়বা। তো আমি বলবো যে চ্যাপ্টার 5 এ যদি কনফিডেন্স না থাকে আর যদি সামনে খুব দ্রুত টেস্ট পরীক্ষা থাকে, ওইটা স্কিপ করো, তুমি অ্যালগরিদম ফ্লোচার্ট গুলো একটু দেখো। অ্যালগরিদম ফ্লোচার্টে যদি কোনো সমস্যা থাকে সেক্ষেত্রে আমি একটু হেল্প করতে পারি, কোনো সমস্যা নাই। বাট তোমার কিন্তু চ্যাপ্টার 5 আনসার না করেও চ্যাপ্টার 1 2 3 4 পরে, এই 4টা চ্যাপ্টার পরে তোমার 60 মানে 6টা সৃজনশীল থাকবে, ওইখান থেকে তুমি 5টা আনসার করতে পারবে। চ্যাপ্টার 1 চ্যাপ্টার 2 আর 3 থেকে তো আসবে দুইটা, দুইটা দুইটা 4টা আর দুইটা 6টা। তো 6টা থেকে তুমি কিন্তু 5টা ইজিতে আনসার করতে পারবে। 6টা থাকবে, তুমি এখান থেকে 5টা আনসার করো, এমনি তুমি ভালো করতে পারতেছো। সো শেষ পর্যন্ত যারা আজকে ক্লাসে ছিলা, আজকে ক্লাসে যারা শেষ পর্যন্ত ছিলা, তোমাদেরকে কি জানানো উচিত? অবশ্যই একটা শুভকামনা জানানো উচিত, ঠিক আছে। তোমাদেরকে অনেক শুভকামনা রইলো, টেস্ট পরীক্ষা ভালো করে দাও। আমরা চেষ্টা করব, তোমরা অনেকেই জানতে চেয়েছো আমাদের নিয়মিত ক্লাস হয় কিনা। হ্যাঁ, আমাদের নিয়মিত ফ্রি ক্লাস হবে এখন থেকে। সো তোমরা আমি গুরুত্বপূর্ণ টপিক গুলো নিয়ে আসবো, আমি আবার অ্যানাউন্স করছি। আমি তোমাদের টেস্টের আগে পরীক্ষাগুলোতে আমরা গুরুত্বপূর্ণ টপিক গুলা তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করব, যেন তোমরা কনসেপ্ট গুলা ক্লিয়ার থাকতে পারো, ঠিক আছে। গুরুত্বপূর্ণ টপিকের সৃজনশীল সলভ করিয়ে দিব, গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব। সো সেই পর্যন্ত তোমরা নেক্সট জেন ইনস্টিটিউটস এর সাথেই থাকো, ইনশাল্লাহ দেখা হবে কি বিজয়ের মঞ্চে, এবং শেখার নতুন দিগন্তে তোমাদের স্বাগতম, এই প্রত্যাশা রইল। আর যারা ক্লাস করেছো সবাইকে শুভকামনা, আবারও শুভকামনা। ইনশাল্লাহ খুবই শিগগির আবার তোমাদের সাথে ফ্রি ক্লাস নিয়ে হাজির হয়ে যাচ্ছি। তো সেই পর্যন্ত সবাই ভালো থাকো, আল্লাহ হাফিজ।